Hello aspirants, welcome to another session of reasoning. আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই এই যে আপকামিং এক্সামস যেগুলো আসছে তার জন্য খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো, কারণ মনে রাখবে যে সামনের পরীক্ষাগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমরা এই যে বিগত দিনগুলো ধরে পড়াশোনা করছো, সেই পড়াশোনার আউটপুট মানে কতটা পড়াশোনা করেছো, কতটা মনোযোগ সহকারে প্র্যাকটিস করেছো এবং ডেডিকেশন লেভেল, এই সবকটাই কিন্তু জাজ করার সময় কিন্তু তোমাদের এসে গেছে। তাই আর দেরি না করে এখন সেই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য প্রস্তুতি নাও, কারণ মোটামুটি অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ যে সময় কিন্তু দিনে দিনে তোমার বয়স বাড়ছে, তার মানে সময় কিন্তু কমছে। তাই সেই ক্ষেত্রে বারবার আমরা বলি যে প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আমরা আছি, আমরা পুরো পিডব্লিউ টিম আছি তোমাদেরকে এই জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং যে নতুন আপডেটস যেগুলো আসছে সেগুলোর অনুযায়ী ক্লাসও চলছে এবং তোমরা প্র্যাকটিসও করছো রেগুলার আমাদের সঙ্গে ইউটিউবে। বাট সেক্ষেত্রে তাও বলবো যে অবশ্যই প্র্যাকটিস করো যতটা সম্ভব। অবশ্যই আমরা অনলাইন টিম তো রয়েছি, তার সঙ্গে অফলাইন টিমও তো আমাদের সঙ্গে রয়েছে, এবং আমাদের অফলাইন যেটা রয়েছে সেটা হচ্ছে কোথায় না, শিয়ালদা কমার্শিয়াল কমপ্লেক্স স্মার্ট বাজার বিল্ডিং 8th ফ্লোরে অবস্থিত, একদম শিয়ালদা স্টেশন বা মেট্রো স্টেশনের ঠিক বাইরে। তাই কারোর যদি মনে হয় যে অফলাইন ক্লাস করবে তাহলে আসতে পারো। এবার আজকের যে বিষয় যেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, ডিসিশন মেকিং। এবার আমি আমার ভিডিওর ক্ষেত্রে বলছি, অলরেডি এর আগে কিন্তু আমরা একটা ডিসিশন মেকিং এর উপরে ক্লাস করিয়েছি। হ্যাঁ, সেখানে আমরা কি করেছিলাম না, কিছু ডিসিশন আমরা কিভাবে নেব বা কোয়েশ্চেন্স যেগুলো এই রিসেন্ট কিছু এক্সামস এসছে তার উপর কিছু অ্যানালিসিস করেছিলাম এবং কিছু কোয়েশ্চেন্স তোমাদের প্রোভাইড করেছিলাম। আজকের ডিসিশন মেকিংটাও কিন্তু সেই রকমই, কিন্তু একটু হলেও আলাদা। তবে হ্যাঁ, আজকের ডিসিশন মেকিং এর যেটা কোয়েশ্চেন্স তোমাদের করাতে চলেছি, সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু বলে রাখছি যে খুবই ছোট লেখা অক্ষরে রয়েছে, কারণ দেখতে হয়তো তোমাদের একটু অসুবিধে হলেও হতে পারে, স্পেশালি যারা মোবাইলে দেখবে। তাই তোমরা যারা মোবাইলে যদি এই ক্লাসটা দেখো, তোমাদের চোখে কিন্তু একটু হলেও জ্যোতি বাড়িয়ে দেখতে হবে, কারণ অক্ষরগুলো খুবই ছোট। যারা ডেস্কটপ বা ল্যাপটপে দেখবে তাদের খুব একটা সমস্যা হবে না, বাট মোবাইলটা একটু হলেও সমস্যা হবে। তা যাই হোক, ভালো করে শোনার চেষ্টা করবে। যাদের যদি মনে হয় যে স্যার খুবই ছোট, বুঝতে পারছে না, কমেন্টসে জানিও, তাহলে আমি হয়তো নিয়ার ফিউচার অন্য কোনো ওয়ে আউট বের করতে হবে যাতে এটা ওভারকাম করা যায়, সেটা তখন ভেবে দেখতে হবে। ক্লিয়ার? কিন্তু এই মুহূর্তে আমার কাছে উপায় নেই, তাই এই ছোট ভাবেই তো আমাদের রিপ্রেজেন্ট করতে হচ্ছে। প্রতিটা প্রশ্ন একটাই করে প্রশ্ন, বাট তা সত্ত্বেও কিন্তু পুরো স্ক্রিন জুড়ে কোয়েশ্চেন থাকবে। যাকে সেটা পরের বিষয়, তোমরা সেটা নিজেরা দেখতেই পাবে। এবার আজকের যে বিষয় ডিসিশন মেকিং হলেও আজকে আমরা কি করব না, আজকে এই যে ধরো তোমরা পরীক্ষা দিচ্ছ, এবার পরীক্ষা দেওয়ার পর তোমরা কি করবে, ইন্টারভিউ যাবে। কিন্তু এই যে পরীক্ষা দেওয়ার আগের যে জায়গাটা, অর্থাৎ যেখানে তোমাদের কোয়ালিফিকেশন বলে দেওয়া হয় যে গ্র্যাজুয়েটস বা আন্ডার গ্র্যাজুয়েটস মানে এইচএস বা মাধ্যমিক লেভেল বা ক্লাস 8th লেভেল, নিশ্চয়ই জানো যে হ্যাঁ WBPSC গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশন বেরিয়েছে, মানে ফাইনাল এখনো বেরোয়নি, বাট কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেখানে কি দেওয়া আছে, মাধ্যমিকের নিচেও একটা পোস্ট আছে গ্রুপ ডি এর জন্য, যেটা হচ্ছে 8th পাস। তার মানে এই যে পাসের জায়গা, তার মানে এটা কি হলো, তোমার কোয়ালিফিকেশন হলো। এরপরে কি আসছে না, তোমার এজ লিমিট। কোনো কিছুর ক্ষেত্রে এজ লিমিট হয়তো 16.5 বছর, কখনো এজ লিমিট 18, মিনিমাম কখনো বা 21। তাহলে এইগুলো হচ্ছে মিনিমাম এজ লিমিট। ম্যাক্সিমাম এজ লিমিট কখনো 19.5 বছর, কখনো 25 বছর, কখনো 27, কখনো 30, কখনো 32, কখনো 36, কখনো 40, এটসেট্রা। তাহলে এটা হলো কি এজ। এছাড়া এই যে ধরো, নিশ্চয়ই তোমরা জানো কিছু পরীক্ষায় স্পেশাল কিছু ক্রাইটেরিয়া লাগে, যেমন ধরো রেলের যে পরীক্ষা হয় ITI লাগে, নিশ্চয়ই জানো। বা দেখবে আমাদের যেটা ব্যাংকের একটা পরীক্ষা হয় SO অর্থাৎ স্পেশালিস্ট অফিসার, সেখানে কি লাগে না, সেটা হয়তো কারো বলা হয় এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, IT ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, MBA হতে হবে, HR হতে হবে। তাহলে এরকম স্পেশাল কিছু পরীক্ষা যেখানে আলাদা করে ক্রাইটেরিয়া দেওয়া থাকতে। আবার দেখবে ইউপিএসসির পরীক্ষা, অর্থাৎ নিশ্চয়ই জানো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই ইউপিএসসির পরীক্ষা নর্মালি যেমন ধরো ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটা সবাই দিতে পারে, আম জনতা ভারতবাসী যারা দিতে পারে যদি কোয়ালিফিকেশনে আসে। বাট ইউপিএসসির মধ্যেই এমন কিছু পোস্ট আছে যেটা মাঝে মধ্যেই বেরোয়, সেখানে কিন্তু কি দেওয়া থাকে আলাদা করে এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্টে 10 বছর অমুক
ফিল্ডে কাজ করতে হবে, বা তোমাকে 10 বছর অমুক জায়গায় কাজ করলে তবেই তুমি করতে পারবে, বা তোমাকে এর আগে তুমি যদি কোনো আর্মিতে কাজ করে থাকো তাহলে তোমার জন্য, মানে যেটা ধরো এক্স সার্ভিসম্যান, তোমাকে এত বছর কাজ করলে তবে তুমি এইটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বা রেলেতে তোমাকে এত বছর সার্ভিস করলে তবে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এরকম নিশ্চয়ই তোমরা মাঝে মধ্যে দেখেছো, যেরকম ইউপিএসসিতে আছে, বা সিনিয়র মোস্ট পজিশনস গুলোর জন্য অনেক সময় দেওয়া হয়। তাহলে এই জায়গাগুলো আমরা কি, মানে হোয়াট আর দিস, এগুলো হচ্ছে এক একটা ডিসিশন নেওয়ার জন্য, যে একটা ব্যক্তিকে যদি এই ক্রাইটেরিয়া যদি থাকে তবেই কিন্তু তাকে নেওয়া হবে, তা না হলে নয়। এরপরে আর কি থাকে না, ইন্টারভিউ। নিশ্চয়ই জানো যে হ্যাঁ, যেগুলো আমাদের এক্সিকিউটিভ র্যাঙ্ক সেখানে ইন্টারভিউ হয়। তাহলে ইন্টারভিউয়ের ক্ষেত্রে আবার ইন্টারভিউয়ের মার্কস থাকে, এবং ইন্টারভিউতে হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কত বছর কাজ করছো, কোন সাল থেকে, মানে তুমি পড়াশোনা করার আগে থেকে চাকরি করছো না পড়াশোনা শেষ করার পর থেকে চাকরি করছো। এবার যদি কেউ বলে স্যার পড়াশোনা হওয়ার আগে থেকে, হ্যাঁ অনেকেই আছে দেখবে পড়তে পড়তে চাকরি কি করে না, কাজ করে না, অনেকেই করে। তো সেক্ষেত্রে সেটা আবার কখন, তাহলে এই যে ক্রাইটেরিয়া যা যা আমি তোমাদের এতক্ষণ ধরে বললাম, এই রকম কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে আমাদের মানে আমরা যারা অ্যাসপিরেন্টস, মানে তোমাদের মতন যারা অ্যাসপিরেন্টস, তোমাদেরকেও ডিসিশন নিতে হবে যে একটা ব্যক্তিকে নেওয়া উচিত কি উচিত নয়। তার জন্য কিছু ক্রাইটেরিয়া তোমাদের দিয়ে দেওয়া হবে কোয়েশ্চেনের মধ্যে, যে এই ক্রাইটেরিয়া যদি থাকে তবে নেওয়া হবে। এই ক্রাইটেরিয়ার এক্সেপশন, মানে ধরো তুমি যেরকম দেখবে আমাদের কিছু কিছু পরীক্ষা দেওয়া থাকে যে আইদার গ্র্যাজুয়েশনে 60% মার্কস, তা না হলে মাস্টার্সে 55% মার্কস। নিশ্চয়ই দেখেছো। তাহলে এইখানে আমি যা যা বলছি সবই কিন্তু তোমাদের সঙ্গেই রিলেটেড, মানে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের সঙ্গে রিলেটেড। তাই আজকের বিষয়টা কিন্তু আমরা বলতেই পারি পুরো একদম প্র্যাকটিক্যাল ডেইলি লাইফের সঙ্গে সম্পর্কিত। তো এটা তোমরা খুব ইজিলি ধরতে পারবে, কিন্তু হ্যাঁ এটা কিন্তু খুব মাইনিউটলি পড়তে হবে, পুরোটা দেখলেই চমকে যাবে এত বড় প্রশ্ন, তাই এটা ভেবে লাভ নেই। কোয়েশ্চেনটা কিন্তু ইজি, বাট তোমাকে কিন্তু ভেরি ভেরি মাইনিউটলি পড়তে হবে, এবং ছোট ছোট কিছু ক্লজ আছে, ক্লজ মানে মানে হিডেন কিছু ক্লজ আছে যেটা তোমাদের বলে দেওয়া থাকে, মানে ওই শুধু অ্যাস্ট্রিক্স মেরে কন্ডিশনস অ্যাপ্লাইড এটা কিন্তু থাকবে না, তোমাদের বলে দেওয়া থাকবে যে এটা যদি না হয়, এটা যদি থাকে তাহলে এটা হবে। তাহলে এইগুলো কিন্তু বলে দেওয়া থাকবে। তাহলে এই যে ধরো আমি তোমাদের এতক্ষণ ধরে যেটা বললাম যে এই ঘটনাগুলোর সঙ্গে আজকের সেশনটা জড়িত, তাহলে এবার নিশ্চয়ই মনে হচ্ছে স্যার কি এমন কোয়েশ্চেন যে এরকম হতে পারে। এবার এর যাওয়ার আগে, কোয়েশ্চেনটায় যাওয়ার আগে বলে রাখি, এই কোয়েশ্চেন্সগুলো আগে একটা টাইমে নর্মালি ব্যাংকের পরীক্ষায় আসতো, বাট এখন কিন্তু স্টাফ সিলেকশন বলো বা অন্যান্য পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা আছে বা আসতে চলেছে বা এসেছে। তাই সেক্ষেত্রে বলবো যে তোমাদের কিন্তু মেন্টালি ভাবে প্রিপেয়ার থাকতে হবে যে এই প্রশ্নগুলো স্যার কি করে সলভ করব সেটা একটু দেখে নেওয়া। তাই অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো, এবং শেষ অবধি দেখার পরে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, বা এই রিলেটেড যদি আর কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে নিশ্চয়ই আগামী দিনে আমরা বা আমি এরকম আরো ভিডিওস নিয়ে আসবো। তবে হ্যাঁ, আপকামিং আরো ভিডিওস আসতে চলেছে, চোখ রাখো আমাদের সঙ্গে, থাকো আমাদের সঙ্গে, বা অ্যাটলিস্ট আমার সঙ্গে। আমি বলি না, আমি বলি যে আমাদের সঙ্গে আমরা পুরো একটা ফ্যামিলি, আমাদের সঙ্গে থাকলে অবশ্যই তুমি ধীরে ধীরে তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। ক্লিয়ার? চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের সেশনের কিছু কোয়েশ্চেন্স কি বলছে। না দেখো, আমি যদি চলে যাই সোজাসুজি প্রশ্নতে, তাহলে দেখো এই যে প্রথমেই বললাম এটা কিন্তু একটাই প্রশ্ন। হয়তো আবারও বলছি যে যারা যারা প্রশ্নটা দেখছো এটা হতে পারে স্যার কি ছোট ছোট, এই একটু আগেই বলেছি আমি কোয়েশ্চেনটা, কিছু করার নেই। তাই শোনো, একটু ভালো করে শোনো আর বোঝার চেষ্টা করো। আর যদি কারোর মনে হয় এটার পিডিএফ, তাহলে সেক্ষেত্রে কমেন্টসে জানিও, তাহলে পিডিএফ কি করে দেওয়া হবে সেটা কমেন্টসে তোমাদের বলে দেওয়া হবে। ক্লিয়ার? লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি মনে করো একান্ত এইটাই কোয়েশ্চেনটা স্যার পিডিএফটা হলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আমার যে টেলিগ্রাম গ্রুপ, অর্থাৎ শুভ্র কুন্ডু স্যার পিডব্লিউ, অর্থাৎ আমার নাম লাস্টে স্যার লাস্টে পিডব্লিউ দিয়ে সার্চ করবে, একটা গ্রুপ পেয়ে যাবে, সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে আমাকে ডাইরেক্ট বলো স্যার ওই ক্লাসের পিডিএফটা একটু যদি প্রোভাইড করে দেন ভালো হয়, আমি নিশ্চয়ই করে দেবো। ক্লিয়ার হয়েছে? চলো আরেকবার বলে রাখি, শুভ্র কুন্ডু SUBHRO KUNDU স্যার পিডব্লিউ। শুভ্র কুন্ডু কোথায় দেখতে পাচ্ছে? যেখানে দেখা আছে শুভ্র কুন্ডু স্যার, তারপরে পিডব্লিউ ফর ফিজিক্স ওয়ালা দিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। ক্লিয়ার? দেখো কি বলছে, বলছে যে স্টাডি দ্য ফলোইং ইনফরমেশনস কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। কি বলছে?
বলছে ফলোইং আর দ্য কন্ডিশনস ফর সিলেক্টিং সিনিয়র ম্যানেজার, জেনারেল ম্যানেজার ব্যাংকিং ইন এ ব্যাংক। বলছে এই কোন এমন ব্যক্তিকে তোমাকে সিলেক্ট করতে হবে, কিসের জন্য না, যে ব্যক্তিটা হবে সিনিয়র ম্যানেজার একটি ব্যাংকের জন্য, জেনারেল ব্যাংকিং এর জন্য সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য তোমাকে সিলেক্ট করতে হবে আর ডিসিশন নিতে হবে যে কাকে নেওয়া যায়। এবার তার জন্য ক্রাইটেরিয়া কি কি দিয়েছে একটু দেখো। বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট, কি কি প্রয়োজন, হ্যাভ সিকিউরড 60% মার্কস ইন 12, মানে আলটিমেটলি ক্লাস 12। আমরা যদি একবার এখানে দেখে নিই তাহলে ক্লাস 12 কত লাগবে, 60% মার্কস। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, 1 নম্বর। নেক্সট 2 নম্বরে কি বলেছে, না পরীক্ষার হলে আলাদা করে লেখার দরকার নেই, কারণ পরীক্ষার হলে তুমি এত কিছু মানে আলাদা করে সময় পাবে না। এটা যেহেতু ফার্স্ট, হয়তো অনেকের কাছে প্রথম, হয়তো অনেকের কাছে জানা, যাদের কাছে প্রথম তাদের জন্য একটু লিখে লিখে বোঝাচ্ছি যাতে একটু সুবিধা হয় বুঝতে। 2 নম্বরে কি বলেছে, হ্যাভ সিকিউরড অ্যাটলিস্ট 55% মার্কস ইন গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ গ্র্যাজুয়েশনে কত লাগবে, 55%, এবং গ্র্যাজুয়েশনের কোনো স্পেসিফিকেশন নেই। এনি মানে হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো একটা স্ট্রিম থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করতে পারো। হ্যাভ সিকিউরড অ্যাট লিস্ট 60% মার্কস ইন পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স। তাহলে কি বলেছে, পোস্ট গ্র্যাজুয়েশন, এই যে পোস্ট গ্র্যাজুয়েশন যে সে যদি করে তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন, এবং সে যদি করে না তাকে করতে হবে, এবং পোস্ট গ্র্যাজুয়েশনে তাকে 60% মার্কস পেতে হবে, এবং কিসে পেতে হবে না, হয় ম্যানেজমেন্ট বা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স, যে কোনো একটা জায়গা। হ্যাঁ, এবার ডিগ্রি পেতেই হবে তার কোনো মানে নেই, ডিপ্লোমা হলেও হবে। নেক্সট কি বলেছে, বি অ্যাট লিস্ট 25 years and not more than 35 years as on 1/3/2010। তাহলে এজ কত বলেছে না, এজ বলেছে 25 থেকে 35, এজ বলেছে 25 থেকে 35, আর এজ ইয়ার কি বলেছে না, অ্যাজ অন 1/3/2010। তাহলে 1/3/2010, তার মানে 10 বছর পিছলে হচ্ছে 2000, আরো 10 বছর পেছলে হচ্ছে 90, আরো 10 বছর পিছলে হচ্ছে 80, আরো 5 বছর পিছলে হচ্ছে 75। তার মানে আমরা ধরে নিতে পারি যে 1975-এর পর যদি সে জন্মায় তাহলে তাকে নেওয়া হতে পারে, মানে 75 থেকে 85 এই বছরের মধ্যে যদি সে জন্মায় তাহলে তার নেওয়ার সম্ভাবনা আছে। মানে যে জন্মাতে হবে, যে ক্যান্ডিডেট 1975 থেকে 1985, কারণ 75 থেকে যদি জন্মায় তাহলে তার এজ হবে 2010 অনুযায়ী 35, আর যদি 85-তে জন্মায় তাহলে তার এজ হবে 25। তাহলে 75 থেকে 85 এর মধ্যে তাকে জন্মাতে হবে। নেক্সট কি বলেছে, হ্যাভ পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ অ্যাটলিস্ট 2 years অ্যাজ জেনারেল ব্যাংকিং অফিসার, অর্থাৎ এক্সপিরিয়েন্স কত চেয়েছে না, এক্সপিরিয়েন্স চেয়েছে 2 বছরের, এক্সপিরিয়েন্স চেয়েছে 2 বছরের। নেক্সট, হ্যাভ সিকিউরড অ্যাটলিস্ট 40% মার্কস ইন দ্য পার্সোনাল ইন্টারভিউ, কত পেতে হবে, ইন্টারভিউ। তাহলে 6 নম্বরে কি বলেছে, ইন্টারভিউ যখন হবে তখন সেক্ষেত্রে তাকে কত পেতে হবে, 60% মার্কস, ঠিক আছে, সরি 40% মার্কস ইন দ্য ইন্টারভিউ। তাহলে দেখো এই 6টা ক্রাইটেরিয়া যদি কেউ ফুলফিল করে তাহলে তাকে অবশ্যই অ্যাজ আ সিনিয়র ম্যানেজার জেনারেল ব্যাংকিং এক্ষেত্রে তাকে সিলেক্ট করতে হবে। কিন্তু কেন বললাম কিন্তু, দেখো ঠিক এর পরেই দেওয়া আছে, ইন দ্য কেস অফ আ ক্যান্ডিডেট হু স্যাটিসফাইজ অল দ্য অ্যাবভ কন্ডিশন এক্সেপ্ট। তাহলে এবার কি বলেছে, কিছু এক্সেপশনাল ক্রাইটেরিয়া বলেছে, মানে কেউ যদি এইগুলো ফুলফিল করে তাহলে তাকে তো নিয়ে নেওয়াই হবে। কিন্তু যদি কেউ না করতে পারে, এবার কোনটা করতে পারবে না সেটা বলা আছে, তাই এক্সেপশন কিছু রুলস এখানে দেওয়া আছে। তাহলে এক্সেপশন রুলস কি কি বলছে, অ্যাট 3 অ্যাবাভ। তাহলে 3 নম্বরে কি আছে, তাহলে দেখো 3 নম্বরে বলেছে যে 3 নম্বরে কি বলেছে,
3 বলেছে 60% মার্কস ইন পোস্ট গ্রাজুয়েশন, তাহলে পোস্ট গ্রাজুয়েশনে কত প্রয়োজন ছিল 60%। এবার কি বলেছে এক্সেপশন কি দিয়েছে, at 3 above but has secured at least 60% marks in CA or ICWA, অর্থাৎ এই যে 3 নম্বরে বলেছিল যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা তাতে 60% পেতে হবে, এবার এখানে বলছে যে সেই যদি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমার জায়গায় সে যদি সিএ বা আইসিডব্লিউএ করে তাহলে তাকে কোথায় পাঠাতে হবে না ভিপি রিক্রুটমেন্ট এই জায়গায় তাকে পাঠানো হবে। অর্থাৎ সে যদি 60% গ্র্যাজুয়েশন ইন ম্যানেজমেন্ট ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স এইটা না সম্পন্ন করে সে যদি 60% মার্কস পেয়ে থাকে অথচ সিএ বা আইসিডব্লিউএতে, তাহলে তাকে পাঠানো হবে ভিপি রিক্রুটমেন্ট, অর্থাৎ তখন কিন্তু তাকে সিনিয়র ম্যানেজার নয়, তখন তাকে পাঠানো হবে ভিপি রিক্রুটমেন্ট। অর্থাৎ এই সব প্রয়োজন শুধুমাত্র 3 জন্য যদি সে এইটা পায় তাহলে তাকে পাঠানো হবে ভিপি রিক্রুটমেন্ট সেলে। আরেকটা এক্সেপশন কি দিয়েছে, at 4 above, তাহলে 4 কি ছিল না 4 ছিল বয়স 25 থেকে 35, তাহলে 4 above কি বলেছে, but has secured at least 60% marks in the written exam and at least 35% marks in the personal interview. This case is to be referred to, কাকে রেফার করা হবে, প্রেসিডেন্ট রিক্রুটমেন্ট। অর্থাৎ কেউ যদি কারুর বয়স যদি এর মধ্যে না হয়, বাট সেক্ষেত্রে কি করতে হবে না তাকে এই ইন্টারভিউয়ের জায়গায় যেটা 40 ছিল সেখানে 35, বাট রিটেন এক্সামে পেতে হবে 65। তাহলে একমাত্র 3 আর 4 জন্য আছে আমাদের এক্সেপশন, বাদবাকি কারুর জন্য কোনো এক্সেপশন নেই। অর্থাৎ আলটিমেটলি আমাদের 6টা ক্রাইটেরিয়া, তার মধ্যে 2টো এক্সেপশন। তাহলে ক্রাইটেরিয়াগুলো কি কি না, প্রথমে হচ্ছে ক্লাস 12-এ 60% মার্কস পেতে হবে, গ্র্যাজুয়েশনে 55% এবং যে কোনো স্ট্রিমে সে গ্র্যাজুয়েশন করতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশনে 60%, কিন্তু হ্যাঁ সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েশন ইন ম্যানেজমেন্ট ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স, কিন্তু যদি সে ম্যানেজমেন্ট স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্সে 60% না পায় তাহলে তাকে সিএ বা আইসিডব্লিউতে 60% মার্কস পেতে হবে। বাট সেক্ষেত্রে সে যদি সিএ বা আইসিডব্লিউ হয় তাহলে তাকে রেফার করতে হবে ভিপি রিক্রুটমেন্ট সেল। 4 নম্বরে বলেছিল এজ 25 থেকে 35, যদি তার এজ কম বেশি হয় তাহলে তখন দেখতে হবে যে সে রিটেন এক্সামে 65% আর যেটা ইন্টারভিউ ছিল সেখানে 40-এর জায়গায় 35% নম্বর পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে তাহলে তাকে পাঠাতে হবে প্রেসিডেন্ট রিক্রুটমেন্টে। 5-এ বলেছিল এক্সপিরিয়েন্স হতে হবে 2 বছর আর নর্মাল, অর্থাৎ বলেছিল ইন্টারভিউতে পেতে হবে 40% মার্কস। তাহলে ভাবো এই কোয়েশ্চেনটা যদি মনোযোগ সহকারে একবার মাথায় নিতে পারো তাহলে কেন ইজি, কারণ সাধারণত এই যে এখান থেকে এতটা যে গল্পটা পড়লে এখান থেকে এতটা অবধি এই গল্পটা ফিক্সড রেখে সাধারণত 3টে থেকে 4টে বা 5টা কোয়েশ্চেন করা হয় ব্যাংকের ক্ষেত্রে বললাম, বাট স্টাফ সিলেকশনে এই এত বড় প্রশ্ন পড়ে একটাই প্রশ্ন দেওয়া হয়েছিল, তাই সেক্ষেত্রে হয়তো কষ্টকর কেন না তখন তোমার মনে হতেই পারে যে স্যার এতটা পড়ে মাত্র একটা প্রশ্ন, কিছু করার নেই, কিন্তু এরকমই প্রশ্ন দিয়েছিল। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি কি কি বলেছে না, বলছে ইন ইচ কোয়েশ্চেন বিলো আর গিভেন ডিটেলস অফ দি ওয়ান ক্যান্ডিডেট, একটা ক্যান্ডিডেটের কিছু ডিটেলস দেওয়া আছে, কি করতে হবে, ইউ হ্যাভ টু টেক ওয়ান অফ দ্য ফলোইং কোর্সেস অফ অ্যাকশন, তোমাকে যে কোনো একটা কোর্স অফ অ্যাকশন বেছে নিতে হবে বেসড অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড and the conditions and sub-conditions given above and mark the number of that course of action as your answer. You are not to assume anything other than the information provided in each question. All these are given to you as on 1-3-2010, অর্থাৎ এই যে এজ লিমিট যেটা ছিল সেই এজ লিমিটের সাল অনুযায়ী সব তথ্য দেওয়া আছে এই নিচে। অর্থাৎ তুমি নিজের থেকে কোনো কিছু ধারণা করে নিতে পারবে না, প্রশ্নতে যেটা দেওয়া আছে সেটাই তোমাকে ধরে নিতে হবে এবং তার বাইরে তুমি তোমার ব্যক্তিগত কোনো কিছু এখানে বসাতে পারবে না, যেটা সাধারণত এর আগে তোমরা যখন লজিক্যাল রিজনিং করেছো তখন অলওয়েজ তাই হয়ে থাকে যে যা দেওয়া আছে সেখান থেকেই আমাকে পড়ে বুঝতে হবে, তার বাইরে আমরা কিছু ধরতে পারবো না। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক আলটিমেটলি কি কি ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং সেক্ষেত্রে
আমাদের এইখানে দেখো আমি 5টা অপশনস দেওয়া আছে। অবভিয়াসলি আমাদের পরীক্ষার হলে যে কোনো 4টে দেওয়া থাকবে, যে কোনো একটা থাকবে না। এবার যেটা দেওয়া থাকবে না সেটা আগে থেকে ডিসাইড করা সম্ভব হয় না। যখন পরীক্ষার হলে যাবে 5টার মধ্যে যে কোনো 4টে অপশনে দেওয়া থাকবে। তাহলে চলো এবার প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে আরেকবার বলে রাখি যে এই যে গল্পটা, মানে এইখান থেকে এই এতদূর গল্প, এটা ফিক্সড থাকে, থেকে কখনো 4টে কখনো 5টা করে প্রশ্ন দেওয়া হয়। ক্লিয়ার? বাট স্টাফ সিলেকশনে একটার জন্যই এই পুরো গল্প দেওয়া হয়েছিল। তাহলে চলো পড়ে নি প্রশ্ন কি বলছে। বলছে পুনিত দাস was born on 8th November 1978। তাহলে আমি প্রথমেই কেন ক্যালকুলেটটা করে নিয়েছিলাম 75 থেকে 85, যাতে এটা আমাদের বারবার ভাবতে না হয় যে স্যার 78, তাহলে কি স্যার ওর বয়স 25 নাকি 35-এর মধ্যে। তাই আলাদা করে বারবার ভেবে লাভ নেই। এই কারণ দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা যেরকম ভাবে ভাবি সেটা তোমাদের লাইভ তোমরা দেখতে পাও। এটা তো এটা হতে পারে না যে হ্যাঁ ভাবনা চিন্তাটা আমি আগের থেকে এসেছিলাম। তাহলে এই যে আমরা যেটা ভাবছি, আমরা যেভাবে করছি, আমরা তাতে কি হয় না, তোমরা সেক্ষেত্রে একটা দেখে একটা আইডিয়া করতে পারবে। আমরাও এটাই বলি যে আমাদের দেখো দেখে একটা আইডিয়া নাও যে এরকম ভাবেও ভাবা যায়। হ্যাঁ, তবে এটা একদিনে অবভিয়াসলি হবে না, বাট আমরা যেহেতু এক্সপিরিয়েন্সড পারসন, তাই আমাদের দেখলে তোমরা অনেক তাড়াতাড়ি একটা আইডিয়া করতে পারবে। ক্লিয়ার? তাহলে চলো আরেকবার দেখো কি বলছে। বলছে পুনিত দাস ওয়াজ বর্ন অন 8th November 1978। তাহলে অবভিয়াসলি তার এজ যেটা ছিল, তাহলে সেই এজ অনুযায়ী তার কনফার্ম হয়ে গেছে, মানে 4 নম্বর তার কনফার্ম। তারপর কি বলছে, হি হ্যাজ সিকিউরড 65% মার্কস ইন স্ট্যান্ডার্ড 12। তাহলে 12-এ কত প্রয়োজন ছিল? 60। কত পেয়েছে? 65। তার মানে 60-এর বেশি, তার মানে 1 নম্বর সে কনফার্ম। ইন অ্যান্ড 60% মার্কস ইন গ্র্যাজুয়েশন। তাহলে গ্র্যাজুয়েশনের প্রয়োজন ছিল 55, সে পেয়েছে 60, তার মানে 2 নম্বর ক্রাইটেরিয়াও সে ফুলফিল করে ফেলেছে। তারপর হি হ্যাজ সিকিউরড 58% মার্কস ইন MA ইকোনমিক্স। তাহলে দেখো MA মানে পোস্ট গ্রাজুয়েশন, কত প্রয়োজন ছিল? 60, কিন্তু সে কত পেয়েছে? 58। তাহলে MA তে তার প্রয়োজন ছিল 60, সে পেয়েছে 58 ইকোনমিক্স। এটা হতে পারে, বাট সে তো কম পেয়েছে, তার মানে 3 নম্বর ক্রাইটেরিয়া সে কিন্তু ফুলফিল করতে পারেনি। এবার 3 নম্বরের সঙ্গে কি বলেছিল? একটা এক্সেপশন দেওয়া ছিল না 3 নম্বরের সঙ্গে? কি বলেছিল? যদি ওটা না হয় তাহলে তাকে CA বা ICW তে 60% পেতে হবে। তাহলে এবার দেখে নেওয়া যাক যে এক্সেপশনটা এখানে ম্যাচ করছে কিনা। তাহলে 3-এরটা ডাইরেক্ট ম্যাচ করেনি, কিন্তু দেখো বলে দিয়েছে and 60% মার্কস ইন ICW। তার মানে এটা ম্যাচ করে গেল, কারণ 60% প্রয়োজন ছিল, সে পেয়েছে। তার মানে দেখো এই 3-এর সাব যেটা কন্ডিশন সেইটা ম্যাচ করেছে, অর্থাৎ 3 ম্যাচ করেনি, বাট 3-এর সাব কন্ডিশন ম্যাচ করেছে। নেক্সট, এখনো শেষ হয়নি। হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন আ ব্যাংক অ্যাজ আ জেনারেলিস্ট অফিসার। দেখো এটাই তো প্রয়োজন ছিল, ব্যাংক জেনারেলিস্ট অফিসার, ফর দ্য পাস্ট 2 ইয়ার্স। তাহলে এক্সপিরিয়েন্স 2 বছর, তারও 2 বছর আছে। আফটার কমপ্লিটিং হিজ এডুকেশন, ঠিক আছে। তাহলে দেখো এখানে পাস্ট 2 ইয়ার্স, তাহলে তার এক্সপিরিয়েন্স অর্থাৎ যেটা আমাদের ছিল 5 নম্বর, সেই 5 নম্বর ক্রাইটেরিয়াও সে ফুলফিল করলো। তাহলে একটাই পড়ে রয়েছে, দেখো 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3-এর সাব কন্ডিশন হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5 হয়ে গেছে। তাহলে একমাত্র পড়ে রয়েছে ইন্টারভিউ এর নাম্বার। তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে কমপ্লিট। এবার কি বলছে, আফটার কমপ্লিটিং হিজ এডুকেশন হি হ্যাজ সিকিউরড 50% মার্কস ইন দ্য রিটেন এক্সাম। দেখো এখানে রিটেন এক্সামের বিষয়ে স্পেসিফিকেশনস কিছু ছিল না, একমাত্র ছিল 4-এর বি, 4-এর সাব কন্ডিশন, বাট এমনিতে কিছু বলা নেই, তাই আমাদেরও ভেবে লাভ নেই, কারণ যে যা বলা আছে তার বাইরে আমরা কিছু ভাববো না। অ্যান্ড 45% মার্কস ইন দ্য পার্সোনাল ইন্টারভিউ। তাহলে দেখো ইন্টারভিউ ছিল কত? 40, সে কত পেয়েছে? 45। তার মানে 6 নম্বর ক্রাইটেরিয়াও সে ফুলফিল করে ফেলেছে। তাহলে এবার একটা জিনিস দেখো যে আমাদের যে 6টা ক্রাইটেরিয়া দিয়েছিল, সেই 6টা ক্রাইটেরিয়ার মধ্যে একমাত্র
তিনের সাব কন্ডিশন ছাড়া সবকটাই ক্রাইটেরিয়া সে ম্যাচ করেছে ডাইরেক্টলি। তাহলে এবার যেহেতু তিনের সাব কন্ডিশন ম্যাচ করেছে, বাদ বাকিগুলোও ম্যাচ করেছে, তাহলে তিনের সাব কন্ডিশন অনুযায়ী তাকে কোথায় পাঠাতে হবে? রেফার টু ভিপি প্রেসিডেন্ট। তাহলে এবার যে চারটে অপশনস দেওয়া আছে, তাহলে তার মধ্যে তাকে কোথায় পাঠাতে হবে? না আমাদের ডিসিশন কি হবে? না, দ্য কেস ইজ টু বি রেফার টু ভিপি রিক্রুটমেন্ট। যেহেতু তিনের সাব কন্ডিশন ম্যাচ করেছে, তাই তাকে পাঠানো হবে ভিপি রিক্রুটমেন্ট সেলে। দেখো, এই এত বড় প্রশ্ন, একটাই প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, কিন্তু তার জন্য এত বড় করতে পড়তে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তাই আবারও বলছি, এটা কিন্তু একটাই কোয়েশ্চেন। খানিকটা আশা করছি বোঝা গেছে, খানিকটা, একদম অল্প একটুখানি, চাপ নেই। আবার আসছি, পরের প্রশ্ন আছে, আবারও আমরা পরের প্রশ্নতে আসছি। মানে এবার ওই যে কি না, ওপরের গল্পটা সেম, শুধুমাত্র আমরা পরের নিচের গল্পটা শুধু চেঞ্জ হবে। তাহলে আরেকবার আমরা যদি পরের নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, তাহলে নেক্সট কোয়েশ্চেনে গেলে আরেকবার ছোট্ট করে ওভারঅল দেখে নিই, তাহলে কি কি ছিল। তাহলে আরেকবার আমাদের 1 নম্বরে কি ছিল, আমরা আর আলাদা করে লিখছি না। এবার দেখো পরীক্ষার হলে তোমরা কি কি করবে বা কিরকম ভাবে করবে, ক্লিয়ার? হ্যাঁ, এবার বলতেই পারো স্যার পরীক্ষায় তো আমাদের অনলাইনে হয়, মানে আমাদের কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি। এবার সেখানে স্যার আমরা মার্কিং করব কি করে? কিছু করার নেই। সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যে রাফ শিট, সে রাফ শিটে লিখে নিতে পারো। বলবে স্যার অত কিছু লেখা, তাতে তো সময় নষ্ট হয়ে যাবে, তাহলে তোমায় মাথায় রাখতে হবে। উপায় কিছু নেই। চলো, তাহলে কি বলছে, তাহলে এবার একটু দেখে নেওয়া যাক। বাট হ্যাঁ, এখানে তোমাদের যেহেতু বোঝাতে হচ্ছে, হয়তো তোমরা ফার্স্ট টাইম, তাই আরেকবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। কি বলছে? বলছে আবারও বলছে তাকে 60% মার্কস ইন class 12, 55% marks in graduation, 60% marks in post graduation degree বা diploma, age 25 and not more than 35 as on 1/3/2010, qualification work experience 2 years, 40% marks in personal interview। তাহলে এই কটা জিনিস আমাদের প্রয়োজন। এবার কিছু সাব কন্ডিশন বা এক্সেপশনাল কন্ডিশন কি বলা আছে? কন্ডিশনস এক্সেপ্ট 3 অ্যাবাভ, অর্থাৎ এর সঙ্গে 3-এর কি বলেছে যে অ্যাটলিস্ট 60% মার্কস ইন সিএ অর আইসিডব্লিউএ, তাহলে তাকে রেফার করা হবে ভিপি রিক্রুটমেন্ট। আর 4 অ্যাবাভ, তাহলে 4-এ কি ছিল যে এজ লিমিট 25 থেকে 35 যদি না হয়, বাট সিকিউরড অ্যাটলিস্ট 65% ইন রিটেন এক্সাম অ্যান্ড অ্যাটলিস্ট 35% ইন দ্য পার্সোনাল ইন্টারভিউ, তাহলে রেফার করা হবে কাকে? প্রেসিডেন্ট রিক্রুটমেন্টকে। তাহলে এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া যেগুলো লাগবে। তাহলে এই ক্রাইটেরিয়ার উপর বেস করে তাহলে এবার আমরা প্রশ্নটা দেখে নেওয়া যাক। আলটিমেটলি আমরা কোন অ্যাকশনটা নেব, কোর্স অফ অ্যাকশন বা ডিসিশন, যেটাই বলো না কেন। কি বলছে? অরিন্দম ঘোষাল has been working in a bank as a generalist officer for the past 4 years, after completing his post-graduation diploma in management। তাহলে দেখো তার এক্সপিরিয়েন্স কত ছিল না? 2 বছরের। এবার তার এক্সপিরিয়েন্স কত? 4 বছরের। তার মানে আমাদের 5 নম্বর ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। তারপর কি বলেছে? ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েশন উইথ 60% মার্কস। তাহলে পোস্ট গ্রাজুয়েশন কত লাগবে বলেছিল? 60%। ডিপ্লোমা হোক বা ডিগ্রি, তাহলে এক্ষেত্রে সে পোস্ট গ্রাজুয়েশন করেছে, 60% মার্কস। তার মানে আমাদের 3 নম্বর ডাইরেক্ট কনফার্ম। নেক্সট কি বলছে? হি হ্যাজ সিকিউরড 50% marks in the written exam and 40% marks in the personal interview। দেখো রিটেন এক্সামের কথা এখানে বলা ছিল না, বাট পার্সোনাল ইন্টারভিউতে 40%, তার মানে 6 নম্বর ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলেছে। হি হ্যাজ সিকিউরড 70% মার্কস ইন ক্লাস 12। তাহলে দেখো 12-এ কত প্রয়োজন ছিল? 60। তাহলে সে কত পেয়েছে? 70। তাহলে অবভিয়াসলি 1 নম্বর ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলেছে।
He was born on 25th February 1975. এইবার একটা খুব সমস্যার জায়গা কি স্যার, আপনি তো বলেছিলেন 75 থেকে 85, এবার এরও 75, তাহলে কি নেব কি নেব না? প্রথমেই মাথা চলে আসবে হ্যাঁ স্যার আপনি তো বলেছেন 75, কিন্তু আমাকে এই ডেটটাও তো দেখতে হবে। অ্যাজ অন 1/3 মার্চ, তাহলে 1 মার্চ 75-এর পর হতে হবে। তাহলে এর কবে বলেছে 25শে ফেব্রুয়ারি, তাহলে 1 মার্চের তো আগে, তাহলে ওর তো 75 পেরিয়ে 76 হয়ে গেল, সরি 35 বছর প্লাস হয়ে গেছে। তাহলে আমাকে কি বলেছিল 35 অবধি, তার মানে 1/3/1975-এর পর যদি সে জন্মায় তবেই তাকে নেওয়া হবে। এবার এখানে সে জন্মাচ্ছে 25শে ফেব্রুয়ারি, অর্থাৎ 1 মার্চের আগে। তাহলে 1 মার্চ 1975-এর আগে যদি সে জন্মায় তাহলে কি হবে, তার এজ পেরিয়ে চলে যাচ্ছে, তার মানে তার এজ অনুযায়ী 4 নম্বর ক্রাইটেরিয়া ম্যাচ করলো না, তার মানে তার এজ ম্যাচ করেনি। এইবার এখানে আরেকটা জিনিস দেখো, তাহলে আলটিমেটলি কি তার এজ ম্যাচ করছে না, মানে তাকে নেওয়া হবে না। বাট এখানে আরেকটা জিনিস দেখো, আমাদের যে কটা ক্রাইটেরিয়া বলেছিল তার মধ্যে দেখো সে গ্র্যাজুয়েশনে কত নম্বর পেয়েছে সে বিষয়ে কিন্তু কিছু বলা নেই, অর্থাৎ 2 নম্বর, এই 2 নম্বরের বিষয়ে কিন্তু এইখানে কোনো ইনফরমেশন বা তথ্য বলা নেই। তাহলে যেহেতু তথ্য বলা নেই তাহলে কি বলবো, কেন বললাম এই প্রশ্নটা? দেখো আমাদের অপশনস যেগুলো আছে বলেছে যে ডেটা প্রোভাইডেড আর ইনঅ্যাডিকুয়েট টু টেক ডিসিশন, মানে যা তথ্য দেওয়া আছে সেখান থেকে আমরা কোনো ডিসিশন নিতে পারছি না। দ্য কেস ইজ রেফার টু ভিপি রিক্রুটমেন্ট, মানে যদি এই সাব কন্ডিশন 3-এর সঙ্গে হয় তাহলে ভিপি রিক্রুটমেন্ট। সিতে কি বলেছে, রেফার টু প্রেসিডেন্ট রিক্রুটমেন্ট, মানে সাব কন্ডিশন 4-এর সঙ্গে। 5-এ বলেছে ক্যান্ডিডেট টু বি সিলেক্টেড, নিয়ে নিতে হবে। আর 5-এ বলেছে দ্য ক্যান্ডিডেট ইজ নট টু বি সিলেক্টেড, অর্থাৎ নেব না। তাহলে এবার বক্তব্য হচ্ছে যে স্যার এখানে আমরা ডিসিশনটা কি নেব, মানে ডেটা ইনঅ্যাডিকুয়েট কারণ যেহেতু 2 নম্বর আমরা বলা নেই, নাকি আমরা নেব নেওয়া হবে না। তাহলে এবার বক্তব্য হচ্ছে যে এর আনসার আসবে 5-এরটা, তাকে নেওয়া হবে না। কেন? কারণ তার তো অলরেডি দেখতেই পাচ্ছি এজ পেরিয়ে চলে গেছে, তার মানে তার তো এমনি তার হচ্ছে না, তাহলে তার হচ্ছে না। এবার গ্র্যাজুয়েশনে সে যাই পাক না কেন আমার তো ভেবেই লাভ নেই। গ্র্যাজুয়েশনে ধরে নেওয়া যাক সে 60-এর বেশি, সরি 55-এর বেশি পেয়েছে, তাতেও তার এজে আসছে না। সে যদি 55-এর কম হয় তাতেও তার এজ আর গ্র্যাজুয়েশন দুটোতেই হচ্ছে না, তাহলে আলটিমেটলি হবে না। ক্লিয়ার? তাই সেক্ষেত্রে এর আনসার আসবে দ্য ক্যান্ডিডেট ইজ নট টু বি সিলেক্টেড, এই ব্যক্তিকে নেওয়া হবে না, একটাই কারণ এজ। তাহলে এজ ইজ দ্য রিজন ফর উইচ দিস পারসন উইল নট বি সিলেক্টেড। ক্লিয়ার? আশা করছি খানিকটা বোঝা যাচ্ছে। চলো হ্যাঁ আবারও বলছি, কারুর যদি কোনো জায়গায় মনে হয় স্যার কোনো জায়গায় ডাউট আছে কমেন্টসে লেখো, আমি নিশ্চয়ই চেষ্টা করব পরবর্তীকালে এরকম আরো কিছু আরেকটু ইজি ওয়েতে যদি কিছু বলা যায় তাহলে বলে দেওয়ার জন্য। ঠিক আছে, চলো পরেরটা দেখে নেওয়া যাক। আবারও আরেকবার আমরা কন্ডিশনস গুলো পড়ে নিই। দেখো কিছুই নয়, এই কন্ডিশনস গুলো বারবার পড়ার পিছনে কারণটা একটাই, যাতে তোমরা খুব সহজেই এগুলো ধরতে পারো। চলো পরেরটা আরেকবার দেখে নেওয়া যাক কি কি বলেছে। তাহলে আবারও দেখো বলেছে কি কি না, ক্লাস 12-এ পেতে হবে 60% মার্কস, গ্র্যাজুয়েশনে পেতে হবে 55% মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা পেতে হবে 60% মার্কস। 1/3/2010 অনুযায়ী তার বয়স হতে হবে 25 থেকে 35 বছর, তাকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং 40% পার্সোনাল ইন্টারভিউতে তাকে নাম্বার পেতে হবে। যদি এই সব কটা কন্ডিশন সে অ্যাপ্লাই করে, বাট 3-এর সঙ্গে একটা আছে আমাদের সাব কন্ডিশন, যদি সে পোস্ট গ্রাজুয়েশনে 60% না পায় তাহলে তাকে 60% পেতে হবে সিএ বা আইসিডব্লিউ তে, এবং সেক্ষেত্রে তাকে রেফার করা হবে ভিপি রিক্রুটমেন্ট। আর 4-এর সঙ্গে অর্থাৎ তার যদি বয়স
25 থেকে 35-এর কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে তাকে 65% পেতে হবে রিটেন এক্সামে আর 35% পেতে হবে পার্সোনাল ইন্টারভিউতে, এবং সেক্ষেত্রে তাকে রেফার করা হবে প্রেসিডেন্ট রিক্রুটমেন্ট সেলে। ঠিক আছে, তাহলে কন্ডিশনস অ্যান্ড সাব কন্ডিশনস পড়া হয়ে গেছে। এটা প্রথমবার যখন পড়েছিলাম যতটা সময় লেগেছিল এখন অতটা সময় লাগলো না, কারণ এখন পড়ে পড়ে ইউজ টু হয়ে গেছো। তাই হ্যাঁ, যদি একটাই প্রশ্ন থাকে তাহলে সত্যি অনেকটা সময় লাগবে, যদি পরপর থাকে তাহলে চাপ নেই। প্রথমটা যদি ঠিকঠাক করে পড়তে পারো পরেরগুলো আর অত সমস্যা হবে না। বা এই প্রথমবার যারা দেখেছো তাদের জন্য যতটা সমস্যা হলো, এর পরবর্তীকালে এরকম টাইপের প্রশ্ন হলে তোমরা অনেক সহজে এগুলো করতে পারবে, এটা আমার বিশ্বাস। বা আজকের ক্লাসের শেষে মোটামুটি ভাবে তোমাদের এই টাইপের প্রশ্ন দিলে তোমাদের আমার মনে হয় না আর সমস্যা হবে, কারণ আজকে অনেকগুলো কোয়েশ্চেন আছে, অবশ্যই আমরা করব একটা একটা করে। কি বলছে পরেরটা, বলছে এবার কি কি তথ্য দিয়েছে দেখো। বলছে সোহান মাঝি হ্যাজ সিকিউরড 65% মার্কস ইন বিএসসি। তাহলে বিএসসি মানে কত? গ্রাজুয়েশন। তাহলে কত প্রয়োজন ছিল? 55। সে কত পেয়েছে? 65। তাহলে অবশ্যই আমরা বলতেই পারি 2 নম্বর ক্রাইটেরিয়া ফুলফিল। অ্যান্ড 70% মার্কস ইন এমএসসি স্ট্যাটিস্টিক্স। তাহলে মাস্টার্স পোস্ট গ্রাজুয়েশনে 60 প্রয়োজন ছিল, সে কত পেয়েছে? 70। তার মানে 3 ফুলফিল করে ফেলেছে। নেক্সট কি বলছে? হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন আ ব্যাংক অ্যাজ আ জেনারেলিস্ট অফিসার ফর দ্য পাস্ট 3 ইয়ার্স। তার মানে সে প্রয়োজন ছিল কত? এক্সপিরিয়েন্স 2 বছর, এখানে কত আছে? 3 বছর। তার মানে 5 নম্বর কনফার্ম, 5 নম্বর কন্ডিশন কনফার্ম। হি হ্যাজ সিকিউরড 55% marks in the written exam and 50% marks in the personal interview. Personal interview এর জন্য কত প্রয়োজন ছিল? 40%, সে পেয়েছে 50। তার মানে 6 নম্বর কন্ডিশন ফুলফিল। He was born on 8th July 1982. তাহলে 75 থেকে 85, তাহলে 82 মানে 85-র ভেতরেই। তার মানে আমরা বলতেই পারি যে তার এজ যেটা আছে, অর্থাৎ এজ মানে হচ্ছে 4 নম্বর, তাহলে এটাও কনফার্ম। তাহলে কি সবগুলোই ডাইরেক্টলি কনফার্ম, কিন্তু আবার একটা কিন্তু। আচ্ছা, 1 নম্বরের বিষয়ে কিছু বলা আছে? সবগুলো আছে, বাট 1 নম্বরের বিষয় মানে সে 12th কত পেয়েছিল সেটা কিন্তু বলা নেই। এবার তোমার মনে হতেই পারে যে স্যার সে এত নম্বর পেয়েছে সব জায়গায়, 12-এ কি আর স্যার 60-এর কম পাবে? কিন্তু এটা তো তুমি ধরে নিয়েছো। তুমি কি ডেফিনেটলি বলতে পারবে যে স্যার সে গ্র্যাজুয়েশনে পেয়েছে 65, মাস্টার্সে পেয়েছে 70, তাহলে সে অবশ্যই সেখানে পাবে 60-র বেশি? এটা আমরা ডেফিনেটলি বলতে পারবো না। কেন? কারণ প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে আমরা কোনো কিছুই ধরে নিতে পারি না। তাই যেহেতু ধরে নিতে পারবো না, তাই এই তথ্যতে 1 অর্থাৎ সে উচ্চ মাধ্যমিকে কত পেয়েছে কিছু বলা নেই, তাই এক্ষেত্রে আমরাও কোনো ডিসিশন নিতে পারছি না। তাই এক্ষেত্রে আনসার আসবে দ্য ডেটা প্রোভাইডেড আর ইনঅ্যাডিকুয়েট টু টেক ডিসিশন। আমাদের দেখো বারবার এখানে বলাই আছে যে কি বলে, ইউ আর নট to assume, এই যেখানে লেখা আছে you are not to assume anything other than the information provided in each question. প্রতিটা প্রশ্নতে যা দেওয়া আছে তার বাইরে তুমি কোনো কিছুই ধরে নিতে পারবে না, তাই এক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো না। তাই সেক্ষেত্রে আমাদের উত্তর হবে যা ডেটা ইনঅ্যাডিকুয়েট বা ইজ নট অ্যাডিকুয়েট টু টেক এনি ডিসিশন। ক্লিয়ার? বোঝা গেছে? চলো পরেরটায় চলে যাই। দেখো আবারও বলছি, ছোট ছোট করে যাচ্ছি, বেশি স্পিড যাচ্ছে না, স্পিড গেলে আরো ঘেটে যাবে। তাই যারা যারা দেখছো, হ্যাঁ আরেকটা জিনিস, যেহেতু এগুলো খুব একটা আহামরি ইংরাজি নয়, তাই বাংলা আমি দিতে পারিনি, কারণ এমনি ইংরাজিতেই দেখতে পাচ্ছ মানে জায়গা নেই। এরপর যদি বাংলা দিতাম তাহলে বুঝতে পারছো আরো ছোট যেত, আমি নিজেই দেখতে পারতাম না, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ না, এবার আমিও দেখতে পারতাম না। ক্লিয়ার? তবে বাংলাটাই যদি মনে হয় যে স্যার এর বাংলা কোয়েশ্চেন হলে ভালো হয়, আমাকে একটু পাঠিও, তাহলে আমি অবশ্যই এগুলোর বাংলা করে পাঠাবো, যাতে তোমরা অন্তত বাড়িতে একবার প্র্যাকটিস করতে পারো। বোঝা গেছে? বা পিডিএফটা যদি তোমাদের কারোর প্রয়োজন হয় আমাকে জানিও কমেন্টসে, তাহলে অবশ্যই, বা আমাকে টেলিগ্রামে জয়েন হও, আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমরা জানি। টেলিগ্রামের গ্রুপের নাম আমি অলরেডি এর আগে বলে দিয়েছি, ভিডিওটা প্রথম থেকে দেখলে এমনি জেনে যাবে।
নেক্সট পরেরটা, তাহলে আর একবার দেখে নেওয়া যাক কষ্ট করে। তাহলে আবারও 60% in 12, 55% in graduation, 60% in post graduation degree diploma, age as on 1-3-2010, 25 থেকে 35, work experience 2 years আর 40% marks in personal interview, এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। তার সঙ্গে তিনের সঙ্গে একটা সাব কন্ডিশন দেওয়া আছে, যদি 60% মার্কস ইন সিএ অর আইসিডব্লিউ হয় তাহলে তাকে রেফার করতে হবে ভিপি রিক্রুটমেন্ট। আর 4 নম্বরে অর্থাৎ তার এজ যদি 25-35 এর কম বেশি হয় তাহলে 65% ইন দ্য রিটেন এক্সাম, 35% মার্কস ইন দ্য পার্সোনাল ইন্টারভিউ, তাহলে রেফার করা হবে প্রেসিডেন্ট রিক্রুটমেন্টে। ঠিক আছে, তাহলে চলো এবার আবার আমরা দেখে নিই যে আলটিমেটলি এই ব্যক্তিকে কি করা উচিত। বলছে নেহা সেন হ্যাজ বিন ওয়ার্কিং ইন আ ব্যাংক অ্যাজ আ জেনারেলিস্ট অফিসার ফর দ্য পাস্ট 4 years আফটার কমপ্লিটিং হার, তাহলে শেষ 4 বছর, তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত ছিল 2, ওর আছে 4, তার মানে আমরা বলতেই পারি 5 নম্বর কনফার্ম। আফটার কমপ্লিটিং হার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন ইকোনমিক্স, তাহলে পোস্ট গ্রাজুয়েশন কি বলেছিল ইকোনমিক্স, কত পেয়েছে দেখো উইথ 60% মার্কস, তাহলে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কততে পেয়েছে 60%, তার মানে আমাদের 3 নম্বর ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলেছে। she has secured 60% marks in both graduation and 12, তাহলে গ্রাজুয়েশনে ছিল 55, 12 ছিল 60, তার মানে 1 আর 2 দুটোই কনফার্ম করে দিয়েছে, কারণ এখানে বলা আছে বোথ গ্রাজুয়েশন এন্ড 12 স্ট্যান্ডার্ড দুটোতেই। she was born on 24th August 1979, মানে 75 আর 85 এর মধ্যে, তার মানে এজ যেটা ছিল সেটাও কনফার্ম, অর্থাৎ 4 নম্বর কন্ডিশন কনফার্ম। নেক্সট আর কি বলেছে 24 August 1979, she has secured 70% marks in the written exam and 38% marks in the personal interview, তাহলে পার্সোনাল ইন্টারভিউ কত পেয়েছে 40 এর কম, তার মানে 6 নম্বর কনফার্ম হলো না, মানে সব কনফার্ম হয়েও 6 নম্বর হলো না। এবার দেখো এই 6 নম্বরের ক্ষেত্রে কি বলেছিল না, একটা সাব কন্ডিশন ছিল যে 6 নম্বরের ক্ষেত্রে তাকে বলেছিল যে যদি 6 কি বলেছিল at 6 above, তাহলে 6 above কি বলেছে যদি সে কি বলে 35% এবং যদি রিটেনে 65% হয় তাহলে তাকে প্রেসিডেন্ট রিক্রুটমেন্ট। তাহলে এখানে দেখো রিক্রুটমেন্ট কত ছিল, এখানে বলা ছিল যে 65% রিটেন, আর সে রিটেনে কত পেয়েছে 70, তাহলে রিটেনে সে বেশি পেয়েছে এবং সেক্ষেত্রে 35 আর 38, তাহলে এখানে 35 এর জায়গায় সে কত পেয়েছে 38, তার মানে আমরা বলতেই পারি যে 6 এর যে সাব কন্ডিশন সেটা সে ফুলফিল করেছে। তাহলে মানে আলটিমেটলি যদি এটা করে থাকে তাহলে তাকে কোথায় পাঠানো হবে প্রেসিডেন্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ আলটিমেটলি এর আনসার কি আসবে দ্য কেস ইজ রেফার্ড টু দ্য প্রেসিডেন্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ তাকে প্রেসিডেন্ট রিক্রুটমেন্টে পাঠানো হবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? বলছে যে তাকে প্রেসিডেন্ট রিক্রুটমেন্টে পাঠানো হবে কারণ সে 35% পেয়েছে পার্সোনাল ইন্টারভিউ অথচ 65% পেয়েছে সে রিটেন এক্সামে, তাই 4 যেটা প্রয়োজন ছিল তার থেকে বেশি পেয়েছে, তাই অবশ্যই তাকে কোথায় হবে না প্রেসিডেন্ট রিক্রুটমেন্ট। অর্থাৎ সবগুলো নর্মাল সে পাস করেছে, বাট 6 এর সাব কন্ডিশন সে পাস করেছে। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা কি বলছে, পরেরটা বলছে আবারও লাস্ট, মানে এই প্যাটার্নের লাস্ট কোয়েশ্চেন, তারপর অবশ্যই আমরা আর একটা প্যাটার্নে যাব, মানে আর একটা সেট, এটা জাস্ট একটা সেট হলো, এরকম মিনিমাম আরো একটা দুটো সেট না করলে ইজি হবে না ব্যাপারটা। কি বলছে আবারও 60% মার্কস ইন 12, 55% in graduation, 60% post graduation, 25 and not more than 35 as on 1-3-2010, work experience 2 years আর
40% মার্কস ইন পার্সোনাল ইন্টারভিউ। এর সঙ্গে কি দিয়েছে, 3 সঙ্গে দেওয়া আছে যদি 60% না পায় তাহলে অ্যাটলিস্ট 60% ইন সিএ বা আইসিডব্লিউএ, তাহলে কোথায় পাঠাবে, রেফার টু ভিপি রিক্রুটমেন্ট। আর অ্যাট 6 অ্যাবাভ কি বলেছে, যদি সে পার্সোনাল ইন্টারভিউতে 40% না পায় অথচ সে যদি 60% রিটেন এক্সাম আর অ্যাটলিস্ট 35% ইন পার্সোনাল ইন্টারভিউ হয় তাহলে তাকে রেফার করা হবে প্রেসিডেন্ট রিক্রুটমেন্ট। ক্লিয়ার? এই হচ্ছে গল্প। তাহলে এবার আরেকবার আমাদের এই সেট অফ কোয়েশ্চেন্সের লাস্ট কোয়েশ্চেন কি বলছে, বলছে নিতা জৈন ওয়াজ বর্ন অন 2nd জুন 1980। তাহলে দেখো 75 থেকে 85-র মধ্যে, তার মানে 4 নম্বর ফুলফিল হলো এজ। She has been working in a bank as a generalist officer for the past 3 years. তাহলে এক্সপিরিয়েন্সে ছিল 2, তার আছে 3, তার মানে 5 নম্বর কনফার্ম। Completing her post graduation degree in economics with 60% marks, তার মানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, তাহলে কত প্রয়োজন ছিল না 60, সেও পেয়েছে 60, তার মানে 3 নম্বর কনফার্ম। She has secured 60% marks in HS, তাহলে প্রয়োজন ছিল 60, সে পেয়েছে 68, তার মানে 1 নম্বর কনফার্ম। and 58% marks in post graduation, তাহলে পোস্ট গ্রাজুয়েশনে 58% মার্কস ইন বিকম, তাহলে বিকম মানে গ্রাজুয়েশন এনি ডিসিপ্লিন, তাহলে বিকম যেহেতু বলেছে তাহলে 55 জায়গায় সে পেয়েছে 58, তার মানে 2 নম্বর কনফার্ম। She has also secured 50% marks in both the written and personal interview, তাহলে প্রয়োজন ছিল কত 40%, তাহলে সে পেয়েছে কত 50, তার মানে 6 নম্বরও কনফার্ম। তাহলে দেখো 1 2 3 4 5 6 সবগুলি তো কনফার্ম, তাহলে সে সবগুলোতেই হয়ে গেছে, তাহলে আর ভাবার দরকার নেই, তাকে চিঠি দিয়ে দাও, পাঠিয়ে দাও টাইপ করে যে yes you have been selected, please you are appointed as the general banking officer and your recruitment date will be this, please visit and report to our অমুক branch on this date। তোমরাও পাবে, চাপ নিও না, এরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পাবে, বা যদি নাও হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকেও পাবে, বাট পাবে, চিন্তা নেই, ঠিক আছে। তাহলে এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাপিয়ে নিতা জৈনের নামে ছাপিয়ে পোস্ট করে দাও, কারণ সব ক্রাইটেরিয়া সে ফুলফিল করে ফেলেছে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? দেখো এই ছিল মোটামুটি গল্প, জাস্ট একটা ওভারভিউ। তবে একটা জিনিস শুধু বলে রাখছি যে এইখানে আমার একটা ছোট্ট ভুল হয়েছে, যে ছোট্ট ভুলটা আমি পরবর্তীকালে বুঝলাম, সেটা হচ্ছে এখানে শুধু একটা জিনিসের জায়গায় ভুল হয়েছে, সেই ভুলটা আমি একবার শুধু এডিট করে দিচ্ছি। এটা ছিল 3 সরি 1 মিনিট, জাস্ট আ মিনিট, এটা ছিল 3 সঙ্গে আর এইটা ছিল 6 সঙ্গে, আমি বারবার 4-এ চলে যাচ্ছিলাম, বাট অ্যাট 6 অ্যাবাভ ছিল, ঠিক আছে, মানে একটা ছিল অ্যাট 3 অ্যাবাভ, এটা হচ্ছে অ্যাট 6 অ্যাবাভ, ঠিক আছে, মানে সাব কন্ডিশন ছিল 3 সঙ্গে আর 6 সঙ্গে। আমি প্রথম দুটোতে ভুল করেছি, আমি একবার এডিট করে দিলাম, কারণ পরবর্তীকালে তোমাদের মনে হতেই পারে স্যার আপনি এটা করেছেন, সেই কারণে একবার বলে দিলাম। একটার সঙ্গে ছিল 3 সঙ্গে আর একটা ছিল 6 সঙ্গে, বাদ বাকি যা ছিল একই আছে, কোনো সমস্যা নেই। এই ছিল ওভারঅল একটা জাস্ট প্রথম একটা সেট, তার ওভারভিউ। এবার আমরা যাব আমাদের নেক্সট যে সেট আছে সেই নেক্সট সেটের ওভারভিউতে আমরা এবার যাব, ঠিক আছে। চলো তাহলে নেক্সট সেটের ওভারভিউতে চলে যাওয়া যাক, দেখা যাক কি আছে। এটাও হচ্ছে 3 সঙ্গে আর এটা হচ্ছে 6 সঙ্গে, ঠিক আছে, এছাড়া আর কোনো সমস্যা নেই, বাদবাকি যেখানে যা ছিল সব একই আছে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? চলো নেক্সট সেটে যাই। নেক্সট সেট কি বলছে দেখা যাক। বলছে আবারও একটা কিছু ডেটা দিয়েছে, তাহলে আর একবার কষ্ট করে পড়তে হবে এবং আবারও একটু সময় লাগবে। কি বলছে? বলছে ফলোইং আর দ্য কন্ডিশনস ফর সিলেক্টিং অ্যাকাউন্টস অফিসার ইন অ্যান অর্গানাইজেশন। অ্যাকাউন্টস অফিসার লাগবে। দি ক্যান্ডিডেটস মাস্ট কি লাগবে? বি অ্যাট লিস্ট 21 years and not more than 26 as on
1/11/2011, এক্সকিউজ মি, তার মানে কি বলেছে 21 থেকে 26, তাহলে 2011 থেকে 11 বছর বাদ দিলে 2000, আরো 10 বছর বাদ দিলে 90, তার মানে 90, আর 90 থেকে যদি আরো 5 বছর বাদ দেওয়া হয় অর্থাৎ 85, তার মানে যারা এইখানে আছে তাদের এজ 85, তাদের বয়স 1985 থেকে 1990 এর মধ্যে হবে, কারণ 85 থেকে যদি সে জন্মায় তাহলে 11 অনুযায়ী হবে 26, আর 90 এ যদি সে জন্মায় তাহলে 11 হিসেবে হবে 21। ক্লিয়ার? তাহলে 85 থেকে 90 এর মধ্যে, 1985 থেকে 1990 এর মধ্যে তাকে জন্মাতে হবে। 1/11/1985 থেকে 1/11/1990 এর মধ্যে সে যদি জন্মায় তবেই সে এখানে পাবে, তা না হলে পাবে না। এবার কি বলছে, বলছে বি আ কমার্স গ্রাজুয়েট, তাকে এখানে বলেই দিয়েছে কমার্সেই গ্রাজুয়েশন করতে হবে এবং 55% মার্কস পেতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স at least 2 years in the accounts department, are secured at least 50% marks in selection process। যদি এই 4টে ক্রাইটেরিয়া সে ফুলফিল করে তবেই তাকে নেওয়া হবে। হ্যাঁ, এবার আবার কিছু সাব কন্ডিশনস দেওয়া আছে। কন্ডিশনস এক্সেপ্ট কি বলছে, at 1 above, তাহলে একের সঙ্গে মানে বয়সের সঙ্গে কন্ডিশন, but at least 21-year-old and not more than 20-year-old and has work experience of 5 years in an organization, তাহলে refer to GM accounts। অর্থাৎ তার বয়স 21 থেকে 26-এর জায়গায় যদি 21 থেকে 28 বছরের মধ্যে হয়, কিন্তু এখানে যেটা এক্সপিরিয়েন্স ছিল 2 বছর, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 5 বছর, তাহলে তাকে কোথায় পাঠাতে হবে, জিএম অ্যাকাউন্টসে রেফার করা হবে। আর পরেরটা কি বলেছে, at 2 above, তাহলে 2 এ কি বলেছিল না কমার্স গ্রাজুয়েট 55, এখানে কি বলছে 2 above but has secured at least 50% marks in graduation, তাহলে প্রয়োজন ছিল কত 55, কিন্তু বলছে যে সে যদি গ্রাজুয়েশনে 50 হয় and has secured at least 55% marks in selection process, সেক্ষেত্রে সিলেকশনে প্রয়োজন ছিল 50 বাট তাকে পেতে হবে 55, তাহলে তাকে রেফার করা হবে ভিপি অ্যাকাউন্টসে। তার মানে আমাদের ডাইরেক্টলি দিয়েছে 4টে কন্ডিশন আর 2টো সাব কন্ডিশন। কন্ডিশনের মধ্যে দিয়েছে একটা এজ রিলেটেড কন্ডিশন আর একটা দিয়েছে গ্র্যাজুয়েশনে মার্কসের উপরে কন্ডিশন। বোঝা গেছে? তাহলে চলো এবার আমরা দেখে নেওয়া যাক। গল্পগুলো একই, আবারও 5টা অপশনস এবং তার মধ্যে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে পুরোটা পড়ার পর। চলো তাহলে দেখে নিই। তাহলে আবারও উমেশ চন্দ্র was born on 25th November 1989। তাহলে কি বলেছিলাম, ওদিকে বলেইছিলাম যে 85 থেকে 90, তাহলে 89 মানে তার বয়সের মধ্যেই হবে, তার মানে 1 নম্বর ক্রাইটেরিয়া সে ফুলফিল করে ফেলেছে। আচ্ছা, তারপর কি বলছে, বলছে he has secured 60% aggregate marks in BCom, তাহলে বিকমে কত 60%, তাহলে আমাদের কত প্রয়োজন ছিল 55, তাহলে সে কত পেয়েছে 60, তার মানে 2 নম্বর ক্রাইটেরিয়া ফুলফিল। and 65% marks in the selection process, তাহলে সিলেকশন প্রসেসে কত ছিল 50%, বাট সে কত পেয়েছে 65, তার মানে অবশ্যই বেশি পেয়েছে, তার মানে 4 নম্বর কন্ডিশনে সে ফুলফিল। He has been working in the accounts department of an organization for the past 3 years, তাহলে এক্সপিরিয়েন্স কত লেগেছিল 2 বছর, এর কত আছে 3 বছর, তার মানে 3 নম্বরও ফুলফিল। তার মানে আমাদের যে 4টে কন্ডিশন ডাইরেক্ট দেওয়া ছিল 4টেই ডাইরেক্ট কন্ডিশন সে ফুলফিল করে ফেলেছে। তাহলে সে যখন 4টে ডাইরেক্ট কন্ডিশন ফুলফিল করেই ফেলেছে, তাহলে আর দেরি না করে ছাপিয়ে ফেলো চিঠি, হ্যাঁ, এবং তাকে ডেকে নাও, ভাই তুমি চলে এসো, কবে থেকে জয়েন করবে বলো। তাই ক্যান্ডিডেট ইজ টু বি সিলেক্টেড। দেখো প্রথমটা করতে যত সময় লেগেছিল এটা করতে অতটা সময় লাগলো না। আবারও বলছি যে এই টাইপের কোয়েশ্চেন্স গুলো
প্রথম প্রথম যতটা টাফ লাগে একবার বুঝে নিতে পারলে কিন্তু এতটা টাফ লাগবে না। তবে হ্যাঁ, এটা পড়তে কিন্তু ধৈর্য লাগবে, পরীক্ষার হল হোক আর যেখানে খুশি হোক না কেন। ক্লিয়ার? যদি ধৈর্য দিয়ে না পারো তাহলে কিন্তু সমস্যা। চলো তাহলে পরেরটা দেখে নেওয়া যাক কি বলছে। বলছে আবারও গল্পগুলো আরেকবার দেখে নেওয়া যাক। কি কি বলেছিল? বলেছিল 21 থেকে 26/1/11/2011 অনুযায়ী কমার্স গ্রাজুয়েশন 55% মার্কস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2 years আর at least 50% ইন সিলেকশন প্রসেস। একের সঙ্গে সাব কন্ডিশন দেওয়া ছিল, বয়স যদি 21 থেকে 28 হয়, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স যদি 5 বছর হয় তাহলে তাকে রেফার করা হবে জিএম অ্যাকাউন্টস। অ্যাট 2 অ্যাবাভ মানে বিকমে 55 জায়গায় যদি সে 60 পায় এবং 55% যদি সিলেকশন প্রসেসে পায় তাহলে তাকে রেফার করা হবে ভিপি অ্যাকাউন্টসে। ঠিক আছে, তাহলে চলো আবারও এবার আমরা দেখে নিই কি করা উচিত। প্রতিভা কালে was born on 6th June 1988। এজ অনুযায়ী চলে আসবে 85 থেকে 90। তার মানে এজ মানে হচ্ছে 1 নম্বর কনফার্ম। নেক্সট, she has secured 60% aggregate marks in BCom। তাহলে বিকমে কত প্রয়োজন ছিল? 55, সে কত পেয়েছে? 60, তার মানে 2 নম্বর কনফার্ম। and 49% in the selection process। দেখো সিলেকশন প্রসেসে প্রয়োজন ছিল 50, সে পেয়েছে 49, তার মানে 4 নম্বর ম্যাচ করলো না। এরপর she has been working in the accounts department of an organization for the past 3 years। তাহলে এক্সপিরিয়েন্স কত ছিল? 2, বাট তার কত আছে? 3, তার মানে 3 নম্বর কনফার্ম। তাহলে দেখো 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, কিন্তু 4-এর কোনো মিলল না এবং 4-এর সঙ্গে কোনো সাব কন্ডিশনও দেওয়া ছিল না। তাহলে যেহেতু তার 4 নম্বর মিলল না, তাহলে যাই হোক আর তাই হোক তাকে কি করা উচিত? রিজেক্ট, কারণ তা নেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আনসার আসবে দ্য ক্যান্ডিডেট ইজ নট টু বি সিলেক্টেড। অর্থাৎ যাই হোক আর তাই হোক ব্যক্তিকে নেওয়া যাবে না, কারণ সে কি হয়নি না, তার যেটা একটা 4 নম্বরে যেটা রিকোয়ারমেন্ট ছিল কি না, 4 নম্বরের রিকোয়ারমেন্ট ছিল যে 50% ইন দ্য সিলেকশন প্রসেস, সে 50 জায়গায় পেয়েছে 49, অর্থাৎ সে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করেনি, তাই হবে না। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে পরের কোয়েশ্চেনটা দেখে নি। নেক্সট কি বলছে? বলছে যে আবারও কত বলেছে? 21 থেকে 26/1/11/2011 অনুযায়ী কমার্স গ্রাজুয়েট 55% মার্কস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2 বছর, 50% সিলেকশন প্রসেস। একের সঙ্গে সাব কন্ডিশন যদি 21 থেকে 28 হয়, 5 বছরের যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে রেফার করা হবে জিএম অ্যাকাউন্টস। আর 2-এর সঙ্গে কি বলেছে? যদি 50% গ্র্যাজুয়েশনে পায় কিন্তু 55% পেতে হবে সিলেকশন প্রসেসে, তাহলে তাকে পাঠাতে হবে ভিপি অ্যাকাউন্টসে। এই হচ্ছে ওভারঅল গল্প। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক এই ব্যক্তি কি নাম? অরুণ পাটিল। ঠিক আছে, কি নাম? অরুণ পাটিল হ্যাজ সিকিউরড 55% অ্যাগ্রিগেট মার্কস ইন গ্র্যাজুয়েশন। তাহলে গ্র্যাজুয়েশনে কত প্রয়োজন ছিল? 55। ঠিক আছে, তাহলে এখানেও কত পেয়েছে? 55। ক্লিয়ার? তার মানে 2 নম্বর কনফার্ম। নেক্সট, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর পাস্ট 4 years ইন দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন। তাহলে 4 বছর ধরে, তাহলে এক্সপিরিয়েন্স 2-এর জায়গায় কত? 4, তার মানে 3 নম্বর কনফার্ম। He has secured 50% marks in the selection process। তাহলে কত প্রয়োজন ছিল? 50, তাহলে সে পেয়েছে 50 কনফার্ম। He was born in 12th July 1988। তার মানে তার এজ অনুযায়ী তার এজ কনফার্ম। তাহলে সবগুলোই কনফার্ম, তাহলে কি হবে? চিঠি ছাপিয়ে ফেলতে হবে, কিন্তু না, এর আনসার আসবে ডেটা প্রোভাইডেড আর ইনঅ্যাডিকুয়েট।
বলে স্যার সবই তো হলো, হঠাৎ করে আবার আপনি এরকম বেঁকে বসলেন কেন? আমি বেঁকে বসিনি, কারণটা হচ্ছে এই যে 2 নম্বরে আমি কেন এখানে একটা সার্কেল মেরেছিলাম, দেখো 2 নম্বরে কি ছিল, কমার্স গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট 55, কিন্তু এখানে 55 পেয়েছে গ্রাজুয়েশনে, বাট কমার্স নাকি সায়েন্স নাকি আর্টস এই বিষয়ে কিন্তু দেখো কিছু বলা নেই। তাই এই বিষয়ে যেহেতু বলা নেই, তাই আলটিমেটলি আমরা কোনো ডিসিশন নিতে পারবো না। তাই প্রোভাইডেড আর ইনঅ্যাডিকুয়েট টু টেক আ ডিসিশন। হ্যাঁ, সে কাজ করতে পারে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে 4 বছর ধরে, সে 55%ও পেয়েছে, তার এজও এসেছে, বাট সে গ্র্যাজুয়েশন কিসে করেছে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট কিছু বলা নেই, এবং তুমি যেটা ভাবছো সেটা তুমি ধরে নিয়েছো। বারবার বলছি, এখানে কিন্তু আমরা কোনো কিছুই ধরে নিতে পারবো না। ইউ আর নট টু অ্যাজিউম অল দিস কেসেস, সরি, ইউ আর নট টু অ্যাজিউম এনিথিং। তুমি কোনো কিছু অ্যাজিউম করতে পারবে না। তাই যেহেতু তুমি অ্যাজিউম করা সম্ভব নয়, তাই এক্ষেত্রে কি আসবে, আমরাও বলতে পারবো না। ক্লিয়ার? বোঝা গেছে? চলো পরেরটা দেখে নেওয়া যাক। নেক্সট আবারও কি বলছে, আবারও এজ কি বলেছে, 21 থেকে 26, বিকম কমার্স গ্রাজুয়েট 55%, এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স, 55% ইন সিলেকশন প্রসেস। একের সঙ্গে কি বলেছে 21 থেকে 28, এবং সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স 5 বছর, তাহলে রেফার হবে জিএম অ্যাকাউন্টস। দুয়ের সঙ্গে কি বলেছে যে 50% গ্র্যাজুয়েশন, 55% সিলেকশন পোস্ট, তাহলে রেফার করতে হবে ভিপি অ্যাকাউন্টস। তাহলে আবারও এবার দেখে নেওয়া যাক কি করা উচিত। বলছে প্রভা দীক্ষিত, বর্ন অন 18th April 1985। তাহলে দেখো 18th এপ্রিল, তাহলে আমাদের কি বলেছিল 85 যেহেতু, তাহলে 85 থেকে 2011 কত বছর, 85, 95, 2005 মানে 20, তাহলে 2005-এর পর 6, 7, 8, 9, 10, 11, তাহলে কত হচ্ছে 26 বছর। কিন্তু আমাদের এজ কি বলেছিল 1/11 অনুযায়ী, আর এর কত 18ই এপ্রিল, তাহলে এজ কি পেরিয়ে গেছে। তো ঘাবড়াবার কিছু নেই, কেন, কারণ একটা তো সাব কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে, ঘাবড়াবার কিছু নেই। সাব কন্ডিশন কিন্তু 28 অবধি দেওয়া আছে, তার মানে আমরা একের কন্ডিশন ফুলফিল হয়নি। তারপর কি বলছে, she has been working as accounts assistant in her organization for the past 5 years। তাহলে কি করছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 5 বছর, তাহলে কত প্রয়োজন ছিল, এক্সপিরিয়েন্স 2 এর জায়গায় 5, তার মানে তার 3 কনফার্ম। তাহলে এবার একটা জিনিস দেখো, আমাদের একের সাব কন্ডিশন কি বলেছিল, যে তাকে যদি 28 অব্দিও হয়, 5 বছরের এক্সপিরিয়েন্স, তার তো 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, তার মানে একের সাব কন্ডিশন ফুলফিল করেছে। ক্লিয়ার? একের সাব কন্ডিশন। she has secured 60% marks in BCom। 60% কত প্রয়োজন ছিল, 55, তার মানে BCom মানে 2 কনফার্ম, and 55% in selection, তাহলে প্রয়োজন ছিল কত 50, সে কত পেয়েছে 55, তাহলে 4ও কনফার্ম, তাহলে 4টেই কনফার্ম, কিন্তু একের সাব কন্ডিশন কনফার্ম। তাহলে কি বলেছিল, একের সাব কন্ডিশন হলে জিএম অ্যাকাউন্টস, তাই এক্ষেত্রে একেও কোথায় পাঠাবো, রেফার টু দ্য জিএম অ্যাকাউন্টস। হয়ে গেল, রেফার টু দ্য জিএম অ্যাকাউন্টস। ক্লিয়ার? দেখো আশা করি আস্তে আস্তে ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। আবারও কি বলেছে আরেকবার, মানে এই সেটের এবার লাস্ট কোয়েশ্চেন, তারপর আমরা নেক্সট সেটে যাব। তাহলে 21 থেকে 26, 1/11/2011, কমার্স গ্রাজুয়েট 55%, এক্সপিরিয়েন্স 2 বছর, 50% ইন সিলেকশন পোস্ট। যদি না হয় একের সঙ্গে সাব কন্ডিশন 21 থেকে 28, 5 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে জিএম অ্যাকাউন্টস। আর 2-এর সঙ্গে সাব কন্ডিশন যদি 50% এক গ্র্যাজুয়েশনে হয়, 55 যদি সিলেকশনে হয়, তাহলে রেফার হবে ভিপি অ্যাকাউন্টস। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক। অমূল ভার্মা হ্যাজ সিকিউরড 50% অ্যাগ্রিগেট মার্কস ইন বিকম। তাহলে প্রয়োজন ছিল কত 55, এই কত পেয়েছে 50, তার মানে 2 কনফার্ম হয়নি।
বাট দু একটা সাব কন্ডিশন তো আছে, তাহলে আসছি 60% মার্কস ইন দ্য সিলেকশন প্রসেস। তাহলে দুয়ের সাব কন্ডিশন কি ছিল? যদি 50 হয় তাহলে এখানে কথা আছে 50, তাহলে সিলেকশনে 55, তাহলে কথা হয়েছে 60। তার মানে দুয়ের সাব কন্ডিশন ফুলফিল করেছে। হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ফর পাস্ট 4 ইয়ার্স, তাহলে এক্সপিরিয়েন্স দুয়ের জায়গায় তার কত 4 বছর, তার মানে 3 নম্বর কনফার্ম। বর্ন অন 1987, মানে 85 থেকে 90 এর ভেতরে, তার মানে 1 নম্বরও কনফার্ম, মানে এজ যেটা ছিল সেই 1 নম্বর কনফার্ম। আর 4-এ কি বলেছিল 50% ইন সিলেকশন, তাহলে 50% তো বেশি আছে, তার মানে 4 নম্বরও কনফার্ম। তার মানে 1 2 3 4 কনফার্ম হলেও 2-এর ডাইরেক্ট কনফার্ম নয়, বাট 2-এর সাব কন্ডিশন। তাহলে 2-এর সাব কন্ডিশন অনুযায়ী কি বলেছিল ভিপি অ্যাকাউন্টস, তাই এক্ষেত্রে একেও পাঠাতে হবে ভিপি অ্যাকাউন্টসে। ক্লিয়ার? আশা করছি এই 10টা কোয়েশ্চেন, জাস্ট 10টা কোয়েশ্চেনে তোমরা একটা ওভারভিউ পেলে যে হ্যাঁ কিরকম ভাবে সলভ করবে। চলো চিন্তা নেই, আরো কোয়েশ্চেন আছে। ভিডিওটা যারা দেখছো, বারবার বলছি ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই কোয়েশ্চেন আছে, বাট বারবার বলছি ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো। ক্লিয়ার? এরপরে আরো 5টা কোয়েশ্চেন বোধহয় আছে। এবার এই 5টা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য জাস্ট অল্প একটু টাইম দেব, বা যদি পারো ভিডিওটা একটু পজ করে নেবে, আগে নিজেরা ট্রাই করো, তারপর আমি অবশ্যই বলে দেবো। ক্লিয়ার? কেন বললাম? কারণ এই যে 10টা কোয়েশ্চেন তোমরা যারা এই মুহূর্তে শিখলে, তাহলে তার একটা করতে পারছো কি পারছো না সেটা একটা বোঝার জায়গা আছে, বা নিজেরাও প্র্যাকটিস করে নিতে পারবে। একসঙ্গে প্র্যাকটিস করবো, আমি তো আছি তোমাদের সঙ্গে, তাই চাপ নেই। চলো তাহলে পরের কোয়েশ্চেনটা বা পরের সেট অফ কোয়েশ্চেন্স আমরা চলে যাই, যেখানে এই সেট অফ কোয়েশ্চেন্স এর মাধ্যমে তোমরা বলবে, তারপর অবশ্যই আমি নিশ্চয়ই বলে দেবো, বাট সেক্ষেত্রে তোমাদের বলাটাও কিন্তু প্রয়োজন। দেখো আমরা যদি এর পরের কোয়েশ্চেনটাই দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি? দেখো এখানে তার মানে আগের যে আমরা কোয়েশ্চেন্স গুলো যেগুলো আমরা করলাম, সেক্ষেত্রে আমরা এবার অনেকটা আশা করছি ইউজ টু হয়ে গেছে প্যাটার্নটায়। তাহলে এবার যদি দেখি আমরা জাস্ট শুধুমাত্র কি পয়েন্টস, কি বললাম, কি পয়েন্টস, অর্থাৎ শুধুমাত্র যেইটুকুনি লাগবে সেটুকু নেবো, বাদ বাকি নয়। ক্লিয়ার? তাহলে এবার এখানে দেখো কি কি বলেছে যে কিছু একটা লাগবে, ক্যান্ডিডেট মাস্ট নট লেস দ্যান 30 ইয়ার্স অ্যান্ড নট এক্সিড 40 ইয়ার্স, এবং কবে থেকে দিয়েছে 1/1/2023। তাহলে এবার দেখো 1/1/2023 থেকে 40 বছর আগে যদি হয় তাহলে 83, তার মানে 83 থেকে 93 এর মধ্যে হতে হবে তার মানে জন্মানোর সাল, 83 থেকে 93। নেক্সট, হ্যাভ আ ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স উইথ 70% মার্কস, তার মানে ব্যাচেলার্স ডিগ্রি কম্পিউটার সায়েন্স 70% মার্কস, পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স, আর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স at least 6 years in university or schools। এবার এর সঙ্গে আর কি দেওয়া আছে না, কিছু এক্সেপশন দেওয়া আছে। এক্সেপশন কি বলছে না, এক্সেপশন বলছে at 2 above, তাহলে 2-এ কি ছিল ব্যাচেলার্স ডিগ্রি 70%, but has more than 55% bachelor's degree in computer science and has UGC net certification, মানে নেট ক্লিয়ার যদি করে তাহলে তাকে কোথায় হবে, রেফার টু দ্য ডিন। আর পরেরটা কি বলেছে, at 4 above, তাহলে 4-এ কি ছিল না, 4-এ ছিল এক্সপিরিয়েন্স অফ 6 ইয়ার্স, তাহলে 4-এ কি বলছে, অল দ্য এলিজিবল ক্রাইটেরিয়া আর মেট অ্যান্ড দ্য ক্যান্ডিডেট হ্যাজ অ্যাট লিস্ট 3 years of experience in research institute, he offer a contract appointment for 6 months, তাকে কন্ট্রাকচুয়ালের জন্য 6 মাসের জন্য অ্যাপয়েন্ট করা হবে। এবং আবারও দেখো বলে দিয়েছে এখানে যা যা তথ্য 1/1/2023 অনুযায়ী। তাহলে এবার আমরা দেখে নিই যে ব্যক্তিগুলো আছে সেই ব্যক্তি সম্পর্কে কি কি ইনফরমেশন দেওয়া আছে। বলছে অনিক রাউত earned a doctorate in computer science from Karnataka University in 2013। তাহলে দেখো ডক্টরেট, তাহলে ডক্টরেট মানে কি পিএইচডি, তাহলে তার কাছে পিএইচডি ডিগ্রি আছে ইন কম্পিউটার সায়েন্স, তাহলে পিএইচডি মানে 3 নম্বর কনফার্ম।
বর্ন অন 20 জুলাই 21, 1985, তাহলে কি বলেছিলাম 83 থেকে 93, তাহলে 85 মানে তার বয়স এর ভেতরেই আছে, তার মানে 1 নম্বর কনফার্ম। He graduated in computer science from Karnataka University where he's এবার দেখো graduated শুধু বলেছে মানে ব্যাচেলার্স ডিগ্রি, কিন্তু পার্সেন্টেজ কিছু বলা নেই। where he served as an associate professor for 6 years, তাহলে দেখো পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সও আছে মানে 4 নম্বর কনফার্ম। স্টার্টিং ইন 2015, তাহলে দেখো এবার যদি ওভারঅল আমরা যদি দেখি তাহলে 1 2 3 4 তার কাছে হি হ্যাজ গ্র্যাজুয়েটেড, অর্থাৎ গ্র্যাজুয়েশন তো আছে, কিন্তু দেখো তার কাছে গ্র্যাজুয়েশনে কত মার্কস সেটার বিষয় কিছু বলা নেই, তার মানে 2 এর বিষয় তা আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। এবং হ্যাঁ এবার দেখো কি বলেছিল যে 2 এর ক্ষেত্রে একটা সাব কন্ডিশন ছিল যে যদি সে 55% বেশি পায়, তাহলে দেখো এখানে 55 পেয়েছে না 70 পেয়েছে আমাদের কাছে কোনো কিছু নির্দিষ্ট করে বলা নেই। তাই যেহেতু বলা নেই তাহলে আনসার কি আসবে যে আমরা কোনো নির্দিষ্ট মানে কি বলে ডিসিশন নিতেই পারছি না, অর্থাৎ ইফ দ্য ডেটা প্রোভাইডেড ইজ ইনঅ্যাডিকুয়েট টু মেক আ ডিসিশন, অর্থাৎ আমরা কোনো নির্দিষ্ট ডিসিশন নিতেই পারছি না, কারণ আমাদের গ্র্যাজুয়েশনে কত পেয়েছে সেই বিষয়ে কিছু বলা নেই। ক্লিয়ার? দেখো আগের গুলোর থেকে এখন কি হচ্ছে না, আমরা আলটিমেটলি কি করতে পারছি, স্পিড আপ হয়েছে। প্রথমটা যত সময় লেগেছিল দেখো এখন এগুলো সেক্ষেত্রে অনেকটা সময় কম লাগছে। পরেরটার ক্ষেত্রে আবারও ফিরে যাই আমরা, ক্রাইটেরিয়া মানে কি কি কন্ডিশনস দেওয়া আছে, তাহলে কি কি ক্রাইটেরিয়ার কন্ডিশনস দেওয়া আছে বলছে। আবারও আমরা যদি একবার দেখে নিই তাহলে কি কি বলেছিল, 30 বছর থেকে 40 বছর 2023 অনুযায়ী, ব্যাচেলার্স ডিগ্রি কম্পিউটার সায়েন্স 70% মার্কস, পিএইচডি কম্পিউটার সায়েন্স, আর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 6 বছর। এর সঙ্গে বলেছিল 2 এর সঙ্গে একটা দেওয়া ছিল কি, 2 এর যদি 70% কম হয় মিনিমাম 55% মার্কস, কিন্তু সেক্ষেত্রে তাকে ইউজিসি নেট সার্টিফিকেশন পেতে হবে, তবে তাকে পাঠাতে হবে রেফার টু দ্য ডিন। আর 4 কি বলেছিল যে যদি তার এক্সপিরিয়েন্স 6 বছরের কম হয় কিন্তু ন্যূনতম যদি 3 বছর হয় তাহলে তাকে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে 6 মাসের। তাহলে এগুলো কি ছিল কন্ডিশন। তাহলে এবার আমরা ডাইরেক্ট চলে আসি আমাদের যা যা বলেছিল সেই অনুযায়ী, মানে ফ্রম দ্য গিভেন ডেটা। তাহলে ডেটা কি বলেছে, বলছে ডক্টর সমীর বাগ হ্যাজ আ পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স, তাহলে পিএইচডি আছে মানে 3 নম্বর কনফার্ম, and has been an assistant professor at the Institute of Fundamental Research since 2018। তাহলে দেখো আমাদের এখানে কি বলেছিল, যা তথ্য 2023 অনুযায়ী, তাহলে 18 থেকে 23 মানে কয় বছর না 18 19 20 21 22, এখন কিন্তু 23 শেষ হয়নি, তার মানে 4 বছর আর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 4 বছর 3 মাস। তাহলে আমাদের প্রয়োজন কত ছিল, এক্সপিরিয়েন্স 6 বছর, কিন্তু তার কথা আছে 4 বছর 3 মাস, তার মানে মিনিমাম কত বলেছিল 3 বছর, তার মানে আমাদের 4 তো হয়নি, বাট 4 এর সাব কন্ডিশন যেটা, অর্থাৎ 4 এর ক্ষেত্রে যেটা 4 এর বি এটা ফুলফিল হয়েছে, অর্থাৎ সাব কন্ডিশন সেটা ফুলফিল হয়েছে। তার সঙ্গে কি বলেছে, হি আর্নড হিজ ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইন 2010 অ্যাট দ্য এজ অফ 22, তাহলে ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ 2 নম্বর, কিন্তু 2 নম্বর কনফার্ম নয়, কারণ এখানে দেখো কিছু বলা নেই। আচ্ছা তারপরেই দেখো বলে দিয়েছে অ্যাচিভিং আ 72% স্কোর, তাহলে ব্যাচেলার্স ডিগ্রিতে প্রয়োজন ছিল কত 70, তাহলে তার কত আছে 72, তার মানে 2 নম্বর কনফার্ম। আর কি বলেছে, আর কিছু বলা নেই। এবার একটা জিনিস দেখো কি বলেছে, যে বলেছে যে বাট নট লেস দ্যান তার এজ। দেখো এখানে এজ কিছু বলা আছে, সে 22 বছর বয়সে সে ডিগ্রি পেয়েছে কম্পিউটার সায়েন্সে, অর্থাৎ সে গ্র্যাজুয়েশন করেছে 22-এ, তার যখন 22 বছর বয়স তখন সে গ্র্যাজুয়েট হয়েছে, কিন্তু সে যে আলটিমেটলি কোন বছরে জন্মেছে সেটাকে আমরা ডেফিনেটলি বলতে পারবো, কারণ কেউ কেউ 21-এও হয়, কেউ কেউ 22-এও হয়। তাহলে এবার এক্ষেত্রে নির্দিষ্ট ইয়ার অফ বার্থ আমরা বলতে পারবো না। কেন, কারণ এই যে 22 বলেছে আর এজ অ্যাজ অন 1/1/2023, তাহলে দেখো তার বয়স, তার জন্ম তারিখ যদি 31শে ডিসেম্বর 2082 হয়, 82,
আমাদের কত চেয়েছিল 83 থেকে 93, তার 31শে ডিসেম্বর 2082 হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু নির্দিষ্ট করে তার এজ বিষয়ে কিছু বলা নেই। তাই যেহেতু এজের বিষয়ে কিছু বলা নেই, তাই এক্ষেত্রেও আমরা কোনো নির্দিষ্ট উত্তর বা ডিসিশন নিতে পারবো না। তাই এক্ষেত্রেও আনসার আসবে ডেটা প্রোভাইডেড ইজ ইনঅ্যাডিকুয়েট, কারণ তার কোন বছরে যে তার জন্ম, সে জন্মের বছরের বিষয়ে কিছু বলা নেই। তাই এক্ষেত্রে বলতে পারছি না, তাই আনসার আসবে ডেটা প্রোভাইডেড ইজ ইনঅ্যাডিকুয়েট। চলো পরের কোয়েশ্চেনটা আবারও একবার ক্রাইটেরিয়া গুলো দেখে নি। তাহলে আবার ক্রাইটেরিয়া কি কি বলেছিল, 30 বছর থেকে 40 বছর, 1/1/2023 অনুযায়ী, ব্যাচেলার্স ডিগ্রি উইথ 70% মার্কস, পিএইচডি কম্পিউটার সায়েন্সের ওপর, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 6 বছর, যদি তার 70% না থাকে, মিনিমাম 55% থাকে, এবং তার যদি ইউজিসি নেট কোয়ালিফিকেশন সার্টিফিকেশন থাকে, তাহলে তাকে রেফার করতে হবে ডিনের কাছে। যদি তার 6 বছরের এক্সপিরিয়েন্স না থাকে, বাট যদি মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তাকে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে 6 মাসের। তাহলে এই ছিল আমাদের কন্ডিশন। তাহলে আবারও এই কন্ডিশন অনুযায়ী পরেরটা কি বলেছে দেখে নাও। বলছে Vaishali Sen has been an assistant professor at STS University since 2016. তাহলে একটা জিনিস দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে 2023 অনুযায়ী, তাহলে 16 থেকে 23, তাহলে কি বলতে পারি 17, 18, 19, 20, 21, 22, 23, তাহলে 7 বছর। তাহলে তার প্রয়োজন ছিল 6, তাহলে আমরা বলতেই পারি যে 4 নম্বর কনফার্ম। Next, qualifying for the UGC NET exam and current holding the position, তাহলে সেই ইউজিসি নেট কোয়ালিফাই করেছে। তার মানে কি বলেছিল যে কি বলে 2 এর সাব কন্ডিশন, কিন্তু 2 এর কন্ডিশন তো সে এমনি 2 এর কি বলেছিল, যদি ব্যাচেলার্সে সে 70 এর কম পায় এবং 55 এর বেশি পায়, এবং সে যদি ইউজিসি নেট কোয়ালিফাই করে। কিন্তু এখানে সে গ্র্যাজুয়েশনে কত পেয়েছে এখনো কিছু বলা নেই, বাট হ্যাঁ সে নেট কোয়ালিফাই করেছে। তারপর কি বলছে, শি হোল্ডস আ ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স উইথ এ 60% মার্কস, তাহলে কি বলেছে গ্র্যাজুয়েশন সে করেছে কত 60% মার্কস। তাহলে দেখো সে গ্র্যাজুয়েশন তো করেছে, বাট 2 এ প্রয়োজন ছিল 70, 2 ক্লিয়ার তো করেনি, বাট 2 এর সাব কন্ডিশন সে ক্লিয়ার করেছে। কেন, 55 মিনিমাম প্রয়োজন ছিল, সে পেয়েছে 60, এবং তার সঙ্গে ইউজিসি নেট কোয়ালিফাই করেছে। তাহলে আমরা বলতেই পারি যে 2 এর সাব কন্ডিশন সে ফুলফিল করেছে। তারপর কি বলছে, কমপ্লিশন অফ পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম দ্য সেম কলেজ হার ইনিশিয়াল জব, তাহলে পিএইচডি করেছে। তাহলে দেখো 3 নম্বর কনফার্ম, was a computer specialist at the TRP Institute of Development Research. She celebrated her 36th birthday in 2022. তাহলে দেখো 22-এ যদি সে 36তম জন্মদিন পালন করে, তাহলে 23-এ ম্যাক্স কত হবে 37। 36 যদি সে 22-এ পালন করে থাকে, তাহলে 1/1/2023 অনুযায়ী ম্যাক্স কত হবে 37। তার মানে তার এজ ছিল 30 থেকে 40, তার মানে 1 নম্বর এটাও কনফার্ম। তাহলে সবগুলোই কনফার্ম হওয়া সত্ত্বেও 2 ডাইরেক্টলি সে কনফার্ম করেনি, বাট 2 এর সাব কন্ডিশন সে কনফার্ম করেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতেই পারি কি হবে না, যেহেতু 2 এর সাব কন্ডিশন এ, তাহলে তাকে কোথায় পাঠাতে হবে, রেফার টু দ্য ডিন। অর্থাৎ সে যেহেতু ডাইরেক্ট 2 কনফার্ম করেনি, 70% পায়নি, বাট কি হয়েছে না সে 70% এর কম অর্থাৎ 55% এর বেশি পেয়েছে, এবং সে ইউজিসি নেট কোয়ালিফাই করেছে, তাই তাকে পাঠানো হবে ডিনের কাছে। ক্লিয়ার হয়েছে? চলো ভেরি গুড। পরের কোয়েশ্চেনটা কি, আচ্ছা আবার একটা জিনিস বলছি, যেহেতু আমি তোমাদেরকে এর সলিউশনস গুলো বলে দিচ্ছি বা কি করে হচ্ছে না হচ্ছে, তাই তোমরা যারা দেখছো যদি মনে হয় এই ভিডিওটা মানে পজ করে নিজের একবার ট্রাই করো। ক্লিয়ার? প্রতিটা কোয়েশ্চেন ভিডিওগুলো পজ করে নিজেরা একবার ট্রাই করো। আমি একটু সাইড স্ক্রিন থেকে সরে গেলাম যাতে তোমরা নিজেরা ভিডিওটাকে পজ করে দেখতে পারো। আগে পজ করে নিজেরা ট্রাই করো, তারপর অবশ্যই আমি আমি বলেই দিচ্ছি। তাতে কি হবে না, যেহেতু অলরেডি আমরা প্রায় 14 নম্বর কোয়েশ্চেনে এসে গেছি, তাহলে এর আগের কোয়েশ্চেন্স গুলোর আগেন্সে তোমরা বুঝতে পেরেছো, এবং এটাও আমি বলছি। চলো তাহলে কি বলছে পরেরটা আবারও আমরা দেখে নি, ক্রাইটেরিয়া বা কন্ডিশনস কি কি বলেছিল আরেকবার।
30 বছর থেকে 40 বছর 1/1/2023 অনুযায়ী, ব্যাচেলার্স ডিগ্রি কম্পিউটার সায়েন্স 70% মার্কস, পিএইচডি কম্পিউটার সায়েন্স, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 6 ইয়ার্স। দুইয়ের সঙ্গে একটা কন্ডিশন ছিল, যদি 55% হয় এবং সে যদি ইউজিসি নেট কোয়ালিফাই করে তাহলে রেফার টু দ্য ডিন। আর 4-এর সঙ্গে একটা সাব কন্ডিশন ছিল, যদি 6 বছরের জায়গায় তার যদি 3 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে তাকে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট 6 মাসের জন্য নেওয়া হবে। তাহলে এই ছিল আমাদের কন্ডিশনস। তাহলে এবার আমরা দেখে নিই, বিবেক যোশী হোল্ডস আ পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স। তাহলে দেখো 3 নম্বর কনফার্ম, হি গ্র্যাজুয়েটেড ইন কম্পিউটার সায়েন্স in 2011 with a 75% marks। তাহলে গ্র্যাজুয়েশন উইথ 75% মার্কস, তার মানে 2 নম্বর কনফার্ম, শুধু 2, ডাইরেক্ট 2। বর্ন অন 1/3/1990, তাহলে আমাদের কি কি ছিল 83 থেকে 93, তাহলে অবশ্যই তার বয়স এর মধ্যেই আছে, অর্থাৎ 1 নম্বর কনফার্ম। নেক্সট, হি হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ আ প্রফেসর অ্যাট আ ডিমড ইউনিভার্সিটি সিন্স July 2012 and continues in that role। তাহলে 2012। আর দেখো এখনকার কোথা থেকে নিতে বলছি 2023, তাহলে 12 থেকে 23 মানে অ্যাপ্রক্স 11 বছর। তাহলে প্রয়োজন ছিল কত 6 বছর, তার থেকে অনেক বেশি। তাহলে দেখো 4টেই কনফার্ম করে ফেলেছে, সবগুলোই ফুলফিল করেছে। তাহলে যদি সবগুলোই ফুলফিল করে তাহলে কি আসবে, তাকে নিয়ে নেওয়া হবে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাপিয়ে ফেলো, খামে ভরে ফেলো, তার ঠিকানায় পাঠিয়ে দাও যে হ্যাঁ ভাই আপনাকে নেওয়া হয়ে গেছে। কাকে? বিবেক যোশীকে। ঠিক আছে, ক্লিয়ার? শর্মন যোশী, বিবেক যোশী এক জিনিস নয়। 3 ইডিয়টস এর শর্মন যোশী আলাদা ছিল, এখানে বিবেক যোশী। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে পরেরটা, এই প্যাটার্নের লাস্ট 5th কোয়েশ্চেন। কারণ আমি আগেও বলেছি যে যখনই এরকম টাইপের কোয়েশ্চেন দেয় সাধারণত স্টাফ সিলেকশন হলে একটাই দেয়, বাট ব্যাংকিং সেগমেন্ট হলে কতগুলো করে দেবে, মিনিমাম 5টা করে। তাই সেক্ষেত্রে যে যেটাই হোক না কেন ব্যাংকিং এক্সামস দাও তাতেও এই টাইপের কোয়েশ্চেন আসছে, বা স্টাফ সিলেকশনে একবারই এই টাইপের কোয়েশ্চেন দিয়েছে। তাই তোমাদের সকলের জন্যই কিন্তু এই টাইপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ ডিসিশন মেকিং। ক্লিয়ার? চলো একটু স্ক্রিন থেকে সরে গেলাম যাতে তোমরা যারা দেখছো একটু নিজেরা পজ করে নিজেরা ট্রাই করতে পারো। তাহলে চলো এবার এক্সপ্লেনেশনটা দিয়ে দিই। তাহলে আর একবার, 30 থেকে 40 বছর 1/1/2023 অনুযায়ী, ব্যাচেলার্স ডিগ্রি 70% মার্কস, পিএইচডি কম্পিউটার সায়েন্স, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 6 ইয়ার্স। 2 কি বলেছিল, সরি 2 কি বলেছিল যে যদি 70% না থাকে তাহলে 55% এবং তার সঙ্গে যদি ইউজিটি নেট কোয়ালিফিকেশন থাকে তাহলে রেফার টু দ্য ডিন। আর 4-এর সঙ্গে কি বলেছিল, যদি তার 6 বছরের জায়গায় ন্যূনতম 3 বছর থাকে তাহলে তাকে কি হবে, কন্ট্রাকচুয়াল 6 মাসের জন্য তাকে নেওয়া হবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক কি হবে। ডক্টর মোহিনী পণ্ডিত, a graduate in computer science with a 71% score। তাহলে গ্র্যাজুয়েশনে কত পেয়েছে 71, তার মানে দেখো 2 নম্বর কনফার্ম। has been serving as an assistant professor at Ranchi University for 7 years। তাহলে দেখো কত প্রয়োজন ছিল 6 বছর, তার আছে 7 বছর, তার মানে 4 নম্বর কনফার্ম। She obtained her doctorate while working at the same institute and was born in 1994। দেখো এবার আর কিছু করার আগে 94, আমি প্রথমেই কি বলেছিলাম 1/1/2023 অনুযায়ী বয়স হতে হবে 30 থেকে 40, তার মানে তার বয়স মানে মিনিমাম এজ 83 থেকে ম্যাক্সিমাম 93, 83 থেকে 93, 1/1/83 থেকে 1/1/93। তাহলে এখানে তার বয়স কত, সরি মানে তার বার্থ ইয়ার কত 94। তাহলে সে বাদ বাকি যাই করুক না কেন তার এজ তো পেরিয়ে গেছে, তাহলে আর কি তাকে নেওয়া হবে? তার মানে সে যেহেতু 1 নম্বর কনফার্ম করেনি তাহলে তাকে নেওয়া যাবে না। এবার তুমি বলতেই পারো যে স্যার 3 নম্বরে সে পিএইচডি করেছে কিনা সেই বিষয়ে কিছু বলা নেই। দেখো প্রথম কথা, সে ডক্টরেট যেহেতু পিএইচডি সে করেছে সেটা আমরা বলতে পারি, নাও বলতে পারি, সেটা পরের বিষয়। বাট আলটিমেটলি করুক আর নাই করুক তার বয়স
যেটা প্রয়োজন ছিল তার থেকে বেশি হয়ে গেছে, তাই আর তাকে নেওয়া হবে না। তাই তার বয়স তার পিএইচডিতে যাই হোক আর তাই হোক না কেন, তাকে আমরা নেব না। নট টু বি শর্ট লিস্টেড। ক্লিয়ার? মানে ডাইরেক্ট রিজেক্ট। বোঝা গেছে? দেখো আবারও বলছি যে আবারও আমরা একটা সেট কমপ্লিট করলাম, এবার আমরা আমাদের লাস্ট সেটে যাব। আশা করছি এই ভিডিওটা এখনো অবধি তোমাদের ভালো লেগেছে। তবে আবারও বলবো যে এই টাইপের ভিডিও ভবিষ্যতে আমি আবারও আনবো বিভিন্ন টপিকের ওপর। যদি কারোর কিছু মনে হয় অবশ্যই তোমরা কমেন্টসে জানাও, বা যদি মনে হয় আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ, অর্থাৎ এখানে যেটা নাম দেখতে পাচ্ছ, কোথায় গেল, এই যে শুভ্র কুন্ডু স্যার, তার সঙ্গে PW দিয়ে সার্চ করবে, PW ফর ফিজিক্স ওয়ালা, PW দিয়ে সার্চ করবে, আমার অফিসিয়াল গ্রুপ পেয়ে যাবে। সেখানে তোমরা তোমাদের যা যা ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্টস যদি কিছু থাকে জানিও, বা যদি কোনো জায়গায় কোনো ডাউটস থাকে সেটাও তোমরা সেখানে পাঠাতে পারো, বা তোমরা অন্যান্য ওই গ্রুপে যারা মেম্বার আছে তাদের সঙ্গে শেয়ার করলে তারা নিশ্চয়ই তোমাদেরকে অবশ্যই গাইড করে দেবে। বা ধরো কিছু বুঝতে পারছো না, বা স্যার কি পরীক্ষা আসবে, কোনো কোয়ারি থাকলে সেখানে পোস্ট করতে পারো। চলো তাহলে আজকের আমাদের লাস্ট 5টার সেট অফ কোয়েশ্চেন করে আমরা এই ভিডিওটা এন্ড করব। ক্লিয়ার? তাহলে আবারও লাস্ট পরের কোয়েশ্চেনটার জন্য দেখো, জাস্ট একবার দেখে নাও কোয়েশ্চেনটা। অবশ্যই আমি এর এক্সপ্লেনেশন দেব, বাট আগে একবার নিজেরা পজ করে নাও। সব থেকে বেটার হয় এই ভিডিওটা আমার কথা না শুনে পজ করে একবার পড়ো, পড়ে উত্তরটা ভাবো, তারপর আমি আছি অবশ্যই এক্সপ্লেন করে দেবো। হ্যাঁ, কিন্তু তার মানে এটা নয় যে তোমরা এখন ভাববে তারপর আমি উত্তর করব, তা নয়, আমি উত্তর এখনই করে দেবো। ক্লিয়ার? চলো তাহলে দেখে নাও কি কি বলেছে। বলেছে এবার কি কি নেক্সট সেট কি বলছে, আমাদের লাস্ট সেট বলছে ফলোইং আর দ্য ক্রাইটেরিয়া টু রিক্রুট আ প্রফেসর ইন অ্যান অর্গানাইজেশন। কি করতে হবে? একটা প্রফেসরকে রিক্রুট করতে হবে। কি কি বলেছে? বলছে বি গ্র্যাজুয়েট, তাহলে কি লাগবে? গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, কত? 67% মার্কস। তারপর কি বলেছে? এজ 28 থেকে 33, অ্যাজ অন 26/9/2017। তাহলে আগে ক্যালকুলেট করে নাও, 2017 থেকে 28 বছর আগে, তাহলে 17 থেকে 17 বছর আগে মানে 2000, তাহলে 17-র সঙ্গে আরো 11 বছর, তাহলে 2000-এর থেকে 11 বছর মানে 10 বছর আগে করলে হবে 90, আরো 1 বছর আগে মানে 89। তার মানে তার কি করতে হবে? 1989, আর আরো 28, 29, 30, 31, 32, 33, আরো 5, তার মানে 84। তার মানে 84 থেকে 89 এই হচ্ছে তার এজ, মানে ইয়ার হওয়া উচিত। 1984 অর্থাৎ 26/9/1984 থেকে 26/9/1989 এর মধ্যে যদি কেউ জন্মায় তাহলে তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 84 থেকে 89। এটা মাথায় রাখলে কেন না, তাতে তোমার এজ ক্যালকুলেট করতে সুবিধা হবে, তা নাহলে প্রত্যেকটার জন্য ভাবতে হবে। ক্লিয়ার? যাকে তাহলে এবার কি বলেছে পরেরটা? বলেছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি 3-year diploma or completed B.Ed with more than 55%, minimum 3 years experience in teaching, are ready to join 1-year probation। এই এতগুলো কন্ডিশন দিয়েছে। এবার এর সঙ্গে কি দিয়েছে? আমাদের এক্সেপশন কি দিয়েছে? অ্যাট সি, তাহলে সি মানে হচ্ছে ABC, তাহলে এটার সঙ্গে 3 নম্বরে কি বলেছিল? যে পোস্ট গ্রাজুয়েশন 3 বছরের, B.Ed 55%। কি বলছে? অ্যাট সি বাট ইজ অ্যান আর্টস উইথ ম্যাথস গ্রাজুয়েট উইথ মিনিমাম 72% মার্কস। যদি কেউ ম্যাথস গ্রাজুয়েট হয় এবং সেক্ষেত্রে 72% মার্কস অ্যান্ড হ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স অফ মোর দেন 4 ইয়ার্স, 4 বছরের বেশি যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তাকে রেফার করবে প্রিন্সিপাল। অর্থাৎ সে যদি B.Ed নাও কমপ্লিট করে বাট তার যদি ম্যাথস গ্রাজুয়েট 72% হয় তাহলে তাকে প্রিন্সিপালের কাছে রেফার করা হবে। অ্যাট ডি অ্যাবাভ, ডি মানে হচ্ছে আবারও ABCD, তার মানে এটার সঙ্গে। তাহলে ডিতে কি বলেছে? ডিতে বলেছে বাট মাস্টার্স ডিগ্রি, তাহলে ডিতে কি বলেছিল? এক্সপিরিয়েন্স 3। ডিতে কি বলছে? মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 60% মার্কস, হি অর হি ইজ টু বি রেফার টু দ্য ভাইস প্রিন্সিপাল। তাহলে তাকে কোথায় রেফার করা হবে? ভাইস প্রিন্সিপালের কাছে। এবার আবার যা যা ক্রাইটেরিয়া আছে অ্যাজ অন 26/9/2017, তাহলে এবার কি কি বলেছে দেখো। বলেছে মনীষা ইজ আ BSc গ্রাজুয়েট,
দেখো আমাদের কি প্রয়োজন ছিল, গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন, আচ্ছা বেসিক গ্র্যাজুয়েট উইথ 70% মার্কস, তাহলে প্রয়োজন ছিল 67, এ পেয়েছে 70, তার মানে আমরা বলতেই পারি ক্রাইটেরিয়া এ কনফার্ম। আচ্ছা এটার ক্ষেত্রে যেহেতু এবিসিডি করা নেই, আরো বেটার হয় যদি মনে করো যদি কখনো এরকম পাও যেখানে ধরো এবিসিডি করা নেই, তাহলে আলাদা করে একবার নিজেরা নাম্বারিং করে নেবে, তাহলে দেখবে সুবিধে, তোমাদেরই সুবিধে। কারণ এই যে আমি যেরকম ভাবে করছি, ধরো এর আগের কোয়েশ্চেনগুলো যেরকম ভাবে লিখেছি, ঠিক আছে, তাহলে কি হয় না তোমাদের করতে সুবিধা হবে। মনে রাখবে নিজেদেরটা সুবিধা নিজেদের করে নিতে হবে, কিচ্ছু করার নেই। বলছে মনীষা ইজ আ বিএসসি গ্র্যাজুয়েট উইথ 70% মার্কস অ্যান্ড হ্যাজ কমপ্লিটেড পোস্ট গ্র্যাজুয়েশন ইন এমএসসি। ঠিক আছে, তাহলে দেখো এই পোস্ট গ্র্যাজুয়েশনের গল্পটা কোথায় ছিল, যে পোস্ট গ্র্যাজুয়েশনের গল্পটা ছিল এখানে মাস্টার্স ডিগ্রি উইথ 60% মার্কস। তো যাই হোক সেটা পরে আসছি। She completed 27 years of age in 2015, তাহলে 2015 যদি 27 হয় তাহলে 17 কত হবে, 29 ম্যাক্সিমাম, তাহলেও তার মানে কি তার এজ এর মধ্যে চলে আসছে, অর্থাৎ বি কনফার্ম। and has 3 years experience, দেখো এক্সপিরিয়েন্স কত বলেছিল, 3 বছরের, তার মানে as a maths faculty, তার মানে ডি কনফার্ম। she is ready to join probation period of 1 year, তার মানে দেখো ই এটাও কনফার্ম। এবার দেখো আমাদের এ বি ডি ই, তাহলে দেখো সি তে কি বলেছিল, বলেছিল পোস্ট গ্রাজুয়েশন উইথ 55% মার্কস, তাহলে দেখো এখানে পোস্ট গ্রাজুয়েশন বলা আছে না, কমপ্লিটেড পোস্ট গ্রাজুয়েশন ইন এমএসসি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো বলেছে হ্যাভ আ পোস্ট গ্রাজুয়েশন অর, দেখো এখানে যখন পোস্ট গ্রাজুয়েশন বলেছিল সেখানেও কিন্তু কোনো মার্কসের কথা বলা ছিল না, অরের ক্ষেত্রে বলেছে বিএড এ তাকে 55%-এর বেশি, শুধুমাত্র বলেছিল পোস্ট গ্রাজুয়েশন পাস করলেই হবে। তাহলে এখানেও পোস্ট গ্রাজুয়েশনের কথাই বলা আছে, সেটা পাস করবে না সেক্ষেত্রেও কিছু বলা নেই, তার মানে আমাদের এ সি বি ডি ই সবগুলোই তার কনফার্ম। তাহলে কি করতে হবে, তাকে নিয়ে নিতে হবে, চিঠি ছাপিয়ে ফেলো, খামে ভরে ফেলো, তার ঠিকানায় পাঠিয়ে দাও, তাকে বলে দাও কবে থেকে জয়েন করতে হবে। ক্লিয়ার, হয়ে গেল। চলো চাপ নেই, আবারও দেখে নেওয়া যাক নেক্সট ক্রাইটেরিয়া। তাহলে আবারও সব থেকে বেটার হয় এবিসিডি ই করে নাও, এ বি সি ডি ই। তাহলে আরেকবার কি কি বলেছে, গ্রাজুয়েশনে 67% মার্কস, 28 থেকে 33, পোস্ট গ্রাজুয়েশন ওর সঙ্গে ছিল বিএড, মিনিমাম 3 years experience, আর জয়েন 1 year probation at সি এর সঙ্গে কি বলা ছিল, যে গ্রাজুয়েশনে 72%, আর একটা ছিল ডি এর সঙ্গে কি ছিল 60%। তাহলে আমাদের এই দুটো সাব কন্ডিশন দেওয়া আছে। তাহলে আরেকবার দেখে নেওয়া যাক কি বলছে। আচ্ছা তোমরা যারা দেখছো তোমাদের জন্য আমি একটু স্ক্রিন ফাঁকা রাখলাম যাতে তোমরা পজ করে নিজেরা একবার ট্রাই করতে পারো। ক্লিয়ার, অবশ্যই দেখে নাও কি বলছে। মহিমা, তাহলে একবার বলে দিই, চলো। বলছে মহিমা ইজ আ গ্র্যাজুয়েট ইন বিএ and B.Ed with 75% and 70% respectively। তাহলে দেখো BA কত পেয়েছে 75, তাহলে গ্র্যাজুয়েশনে আমাদের প্রয়োজন ছিল 67, সে পেয়েছে 75, তাহলে কনফার্ম। B.Ed, তাহলে B.Ed এর গল্প কোথায় ছিল না, B.Ed এর গল্প ছিল এখানে, যেখানেও কি পেয়েছে না পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা 3 বছরের ডিপ্লোমা বা B.Ed with more than 55, তার মানে দেখো সি এর সেকেন্ড কন্ডিশন কনফার্ম। তারপর she has been working as a professor in maths for 5 years, দেখো প্রয়োজন ছিল কত 3 বছর, তার আছে 5 বছর, তার মানে ডি কনফার্ম। and has freelancing experience of 2 years, মানে 5 আর 2 7 বছর তার এক্সপিরিয়েন্স, তাহলে আমার কনফার্ম। Mahima's age is 30 years and she is ready to join 2 year probation। দেখো এজ ইজ বলেছে 30, তাহলে যেহেতু আমাদের বলাই আছে যেখানে যা যা তথ্য আছে সব এই ডেট অনুযায়ী, তাহলে এই ডেট অনুযায়ী যদি তার 30 বছর হয় তাহলে তার প্রয়োজন ছিল যা, তাহলে সেটাও কনফার্ম। লাস্টেরটা কি বলেছে, সে 2 বছরের প্রবেশন পিরিয়ড জয়েন করতে
পারবে, তার মানে ই এটাও কনফার্ম। তাহলে দেখো এ বি সি ডি ই, তাহলে যা যা আমার প্রয়োজন ছিল তাহলে সবগুলোই সে কি বলেছে, কনফার্ম করে ফেলেছে, মানে সবগুলোই সে ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। তাহলে আবারও যেহেতু এই সবগুলোই ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলেছে, তাহলে কি করতে হবে, চিঠি ছাপিয়ে ফেলো, তার ঠিকানায় পোস্ট করে দাও, তাকে বলে দাও কবে থেকে আসতে হবে, অর্থাৎ ইজ টু বি সিলেক্টেড। ক্লিয়ার? যারা যারা, আবার বলছি, যারা যারা উত্তর দিচ্ছ, যারা যারা ট্রাই করছো, কমেন্টসে অবশ্যই জানিও যে হ্যাঁ আমার আগে পারছো না আমার পরে পারছো, মানে যদি পারো কতগুলো ঠিক করলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। কারণ দেখো এই যে তোমরা শিখছো, দেখো এমন কিছু বেশি সময় ধরে আমি ক্লাসটা করাচ্ছি না, ক্লাসটা খুবই সীমিত, হয়তো খুব বেশি হলে ঘন্টা দেড়েক, পৌনে 2 ঘন্টা, 2 ঘন্টার যদি আমি একটা সেশন ধরি, এই 2 ঘন্টার মধ্যে তুমি একটা নতুন বিষয় শিখে নিজেরা ট্রাই করছো, করে পারছো, তাহলে ভাবো তুমি যদি এই ঘন্টা দেড়েক, ঘন্টা 2-এর মধ্যে যদি তুমি পারো, তাহলে ভবিষ্যতে যখন তুমি এরকম আরো জাস্ট গোটা 30-40টা যদি কোয়েশ্চেন করো, তাহলে পারবে না তা কি হয়? অবশ্যই পারবে। তো সেক্ষেত্রে বলছি যে শিখে নাও, বারবার আমি যেটা বলি যা যা আছে শিখে নাও। হয়তো তুমি বলবে স্যার এইটা আপনি করাচ্ছেন, এটা তো একবারই এসছে, কিন্তু ভবিষ্যতে যে আসবে না, তুমি আমাকে লিখিত দিতে পারবে যে না স্যার এটা আসবে না? তাই সেক্ষেত্রে শিখে নাও, শিখে নিলে তোমাদের লাভ। আর এইটা এমন একটা টপিক যেটা বলে রাখছি, সাবসলিউশন বলো, ব্যাংক বলো, WBCS বলো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলো, CDS বলো, যে কোনো জায়গায় আসতে পারে, কারণ আলটিমেটলি ডিসিশন মেকিং ইজ আ পার্ট অফ লজিক্যাল রিজনিং, আর লজিক্যাল রিজনিং সব জায়গাতেই আসে। চলো চাপ নেই, আমি জানি তোমরা পারবে, চাপ নেই। চলো পরেরটার জন্য আমরা ফিরে আসি, বাট আবারও আমি আগে বোর্ড ছেড়ে রাখলাম, তোমরা যাতে নিজেরা ট্রাই করতে পারো, একটু পজ করে আমি বোর্ডটা ছেড়ে রাখলাম। আশা করছি কোয়েশ্চেনটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছ। তাহলে চলো আমরা দেখে নিই তাহলে নেক্সট কোয়েশ্চেন। চলো এবার পজ করে নিও যারা ট্রাই করছো তাদের জন্য, এবার আমার গল্পটা শুনে নিও আনসার দেওয়ার পর। কি বলছে, আবারও কন্ডিশনস, গ্রাজুয়েট 67%, এজ 28 থেকে 33, পোস্ট গ্রাজুয়েশন 3 বছর অর বিএড, নেক্সট মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স, 1 বছরের প্রবেশনে সে জয়েন করতে মানে পারবে সি এর সঙ্গে, অর্থাৎ আরেকবার এ বি সি ডি ই। তাহলে কি বলেছে, সি এর সঙ্গে একটা সাব কন্ডিশন দেওয়া আছে আর ডি এর সঙ্গে একটা সাব কন্ডিশন দেওয়া আছে। যখন সাব কন্ডিশনে আসবো তখন ভেবে দেখা যাবে। তাই আপাতত আমরা উত্তরে চলে যাই। কি কি বলছে, বলছে অভিক is a graduate in BSc and postgraduate in MSc with 78% marks। তাহলে বিএসসি তে কত প্রয়োজন ছিল, 67, তার কত আছে 78, তার মানে এ কনফার্ম। পোস্ট গ্রাজুয়েশনে কত পেয়েছে, এমএসসি 78, তার পোস্ট গ্রাজুয়েশন শুধু থাকলেই হবে, অর্থাৎ সি কনফার্ম। has been working for the past 7 years during which he worked as a teacher in a coaching institute for 2 years। তবে এইখানে একটা জিনিস, তার এক্সপিরিয়েন্স বলছে 7 বছর, এবং যেখানে তার কেবলমাত্র 2 বছর সে কাজ করছে অ্যাজ আ টিচার। আরেকবার, for the past 7 years during which he worked as a teacher in coaching institute for 2 years। তারপর he was born in 1986। তাহলে দেখো 86, তাহলে 86 মানে তার এজের মধ্যে চলে আসবে, মানে 31 বছর বয়স হবে। ক্লিয়ার? তার মানে আমাদের কি বলতে পারি, বি কনফার্ম। রেডি টু জয়েন প্রবেশন পিরিয়ড 1 year, তাহলে ই কনফার্ম। তাহলে এবার দেখো আমরা যদি বলি এই যে সি তে তার ছিল হচ্ছে অর্থাৎ বি, তাহলে বি তে দেখো তার এজ হয়ে গেছে এবিসি, ডি তে কি বলেছিল 3 বছরের এক্সপিরিয়েন্স। দেখো এখানে আমরা এক্স্যাক্টলি কি বোঝা যাচ্ছে যে তার 2 বছরের মানে 7 বছরের মধ্যে সে 2 বছরেরও টিচিং এক্সপিরিয়েন্সে কাজ করেছে। আরেকবার, and has been working for the past 7 years during which he worked as a teacher in coaching institute for 2 years। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো কি বলেছে, মিনিমাম 3 years work experience in teaching। তাহলে টিচিং এর জন্য তার 3 বছরের এক্সপিরিয়েন্স, বাট এখানে টিচিং এ তার এক্সপিরিয়েন্স কত, 2 বছরের। তার মানে আমাদের কি ক্রাইটেরিয়াতে মিলছে,
এবার বলতেই পারো স্যার ডি এর একটা সাব কন্ডিশন দেওয়া আছে। কি সাব কন্ডিশন? মাস্টার্স ডিগ্রিতে 78, তার 60 প্রয়োজন ছিল, 78 আছে। এবং কি বলেছে তাহলে সেক্ষেত্রে কি বলেছে না, সেক্ষেত্রে বলেছে যে কি বলে রেফার টু দ্য ভাইস প্রিন্সিপাল। তাহলে এবার এক্ষেত্রে আনসারটা কি আসবে? তাহলে যেহেতু সে ডি এর ডাইরেক্ট কন্ডিশন ফুলফিল করেনি, বাট সে ডি এর সাব কন্ডিশন ফুলফিল করেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কি আসবে? তাকে পাঠাতে হবে রেফার টু দ্য ভাইস প্রিন্সিপাল। অর্থাৎ সে ডি এর যেটা ক্রাইটেরিয়া ছিল 3 বছর, সেটা সে ফুলফিল করেনি। 3 বছরের জায়গায় সে ফুলফিল কোনটা করেছে না, সে ফুলফিল করেছে হচ্ছে কি বলে 60%-এর জায়গায় 78% ইন এমএসসি। তাহলে সেক্ষেত্রে তাকে কোথায় পাঠাতে হবে না, সে রেফার টু দ্য ভাইস প্রিন্সিপাল। তাই এর আনসার আসবে অপশন বি। ক্লিয়ার আছে? যারা যারা উত্তর বি দিয়েছিলে একদম সঠিক উত্তর দিয়েছো। চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন, মানে আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, আমাদের আজকের সেশনের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। আবারও আমি বোর্ড ক্লিয়ার রাখলাম যাতে তোমরা সহজেই দেখতে পাও এবং সেক্ষেত্রে তোমরা যাতে উত্তর দিতে পারো সেটাও করতে পারো। ক্লিয়ার? বোর্ড ক্লিয়ার রাখলাম। চলো তাহলে এবার বলে দেবো। আর ইন দ্য মিন টাইম যারা ট্রাই করছো তারা একটুখানি পজ করে ভিডিওটা একবার ট্রাই করে নিও। কি বলছে চলো বলে দিই। Aman has been working as an assistant professor for the past 5 years. তাহলে এক্সপিরিয়েন্স কত ছিল? 3, তার এখন কত? 5। তার মানে আমরা যদি জাস্ট এবিসিডি অনুযায়ী বলি তাহলে এ বি সি ডি ই, তাহলে এই 5টার মধ্যে তার ডি কনফার্ম। তারপর কি বলছে? she has completed MA and graduation with 73% marks each. তাহলে গ্র্যাজুয়েশনে 67 এর জায়গায় তার কত আছে? 73, মানে এ কনফার্ম। পোস্ট গ্রাজুয়েশন শুধু কমপ্লিট হলেই হলো, তাহলে সেটাও তার আছে, তাহলে সি কনফার্ম। তারপর কি বলছে? রেডি টু জয়েন 1 year প্রবেশন, মানে ই কনফার্ম। she was born on 22 August 1987, তাহলে 1987, তাহলে 87 থেকে 2017 মানে হচ্ছে কত? 30 বছর। তাহলে তার কত লাগবে বলেছিল? 33 বছরের মধ্যে হলেই হবে। তার মানে এজ কনফার্ম, অর্থাৎ বি কনফার্ম। তাহলে এ বি সি ডি ই, তাহলে সবগুলোই কি হয়েছে না, সবগুলোই তার কনফার্ম হয়ে গেছে। তাহলে তার যদি সবগুলোই যদি কনফার্ম হয়ে গিয়ে থাকে তাহলে তাকে কি করতে হবে? চিঠি ছাপিয়ে ফেলো, তাকে ডেকে নাও। তার মানে দ্য ক্যান্ডিডেট ইজ টু বি সিলেক্টেড। ক্লিয়ার? সবকটারই ডাইরেক্ট সে হয়ে গেছে, তাই চিঠি ছাপিয়ে ফেলে তাকে ডেকে নাও। তাই আনসার আসবে কি হবে? দ্য ক্যান্ডিডেট ইজ টু বি সিলেক্টেড। চলো আমাদের লাস্ট কোয়েশ্চেন, আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। আবার আমি বোর্ড ছেড়ে রাখলাম, ট্রাই করো। আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। চলো তাহলে এবার বলে দিই, লাস্ট বান অফ দ্য লিস্ট কি বলছে? বলছে আচ্ছা কিছু করার আগে আরেকবার এ বি সি ডি ই কি বলছে? বলছে সবিতা আর 29 year old সায়েন্স গ্রাজুয়েট। তাহলে 29, তাহলে দেখো এজ কত ছিল? 28 থেকে 33, তাহলে অবশ্যই বি কনফার্ম। উইথ সায়েন্স গ্রাজুয়েট উইথ 70%, তাহলে গ্রাজুয়েশনে তার প্রয়োজন কত ছিল? 67, সে পেয়েছে 70 কনফার্ম। ইন হার গ্রাজুয়েশন হ্যাজ 53% মার্কস ইন হার বিএড, তাহলে বিএড এ 53, কিন্তু দেখো প্রয়োজন ছিল কত? 55, তাহলে আছে 53। তার মানে সি, ডাইরেক্ট সি কনফার্ম হলো না। আচ্ছা তারপর কি বলছে? তারপর বলছে and she also has an arts with maths graduation, তাহলে দেখো এই যে arts with maths graduation, ঠিক আছে। তার মানে সি এর সাব কন্ডিশন সিকিউরিং 80% মার্কস, তাহলে দেখো সি এর যেটা সাব কন্ডিশন তাহলে সেইটা সে কনফার্ম করেছে, সি এর সাব কন্ডিশন সে কনফার্ম করেছে। she also worked with Satyam for a span of 5 years, তার মানে এক্সপিরিয়েন্সের দিক থেকেও সে কনফার্ম করেছে। and she is willing to join the probation period for 1 year, তাহলে ইও কনফার্ম করেছে। তাহলে দেখো সবগুলোই কনফার্ম করেছে, কেবলমাত্র সি এর সাব কন্ডিশন, সি এর যেটা সাব কন্ডিশন সেই সি এর সাব কন্ডিশন সে ফুলফিল করেছে। তাহলে যেহেতু সি এর সাব কন্ডিশন এবং কি বলেছে এক্সপিরিয়েন্স অফ মোর দ্যান 4 year,
তাহলে তার এক্সপিরিয়েন্স কত? তার এক্সপিরিয়েন্স হচ্ছে 5 বছর, তাহলে প্রয়োজন ছিল 4, তাহলে আছে। তাহলে কি করতে হবে? রেফার টু দ্য প্রিন্সিপাল। তাই আলটিমেটলি তাকে কোথায় পাঠাতে হবে? রেফার টু দ্য প্রিন্সিপাল, অর্থাৎ তাকে প্রিন্সিপালের কাছে পাঠাতে হবে। দেখো দেখো আবারও বলছি যে এই ছিল আমাদের ওভারঅল ডিসিশন মেকিং এর টপিক, এবং এই ডিসিশনস তোমরাও যখন আগামী দিনে চাকরিতে যাবে তোমাদেরও ডিসিশন নিতে হতে পারে। বলা যায় না যে তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখলে তারাও ভবিষ্যতে কোনো না কোনো দিন হয়তো পরীক্ষার প্যানেলে বা ইন্টারভিউ প্যানেলে তোমরাও থাকতে পারো। তখন সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোই কিন্তু তোমাদের লাগবে, যেখানে তোমাকে একটা সলিড ডিসিশন নিতে হবে যে এই যদি ক্রাইটেরিয়া হয় তবেই তাকে নেওয়া হবে, তা না হলে নেওয়া হবে না। যেমন এখন তোমাদের ক্ষেত্রেও একই জিনিস করা হয় যে একটা ব্যক্তির কাছে এই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে তবে তাকে নেব, তা না হলে নেব না। তাই সেক্ষেত্রে বক্তব্য হচ্ছে এই ডিসিশন মেকিং যেহেতু পরীক্ষায় এসেছে, তাই সেক্ষেত্রে তোমাদেরও এটা নিয়েই একটুখানি ভাবতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, ট্রাই করতে হবে। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব তোমাদের বোঝানোর, যাতে যতটা ইজি ওয়েতে করা যায়। প্রথম 5টা করতে যতটা সময় লেগেছিল লাস্টের দিকে দেখো করতে অতটা সময় লাগলো না। কারণ কেন লাগলো না? না প্রথমটা বুঝতে একটু টাইম লেগেছিল। তাই দেখো আজকের এই যে ছোট্ট একটা ভিডিও, এই ভিডিওর মাধ্যমে তোমাদের যতটা চেষ্টা করলাম পুরোটা কভার করার, যেটা তোমাদের এর বাইরে আর কিছু নেই। তাই এর মধ্যে তোমরা দেখবে এছাড়া এর আগে আমরা অলরেডি আরো কিছু ভিডিওস ইনপুট আউটপুট বা ডিসিশন মেকিং এর আরেকটা যেটা পার্ট আছে সেটাও নিয়ে এসেছি। তো এরকম যদি আর কোনো ভিডিও তোমাদের লাগে তাহলে অবশ্যই সেক্ষেত্রে তোমরা কমেন্টসে জানিও বা আমাকে ডাইরেক্টলি টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো। তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে আমি এরকম ভিডিও নিয়ে আসবো বা এরকম টাইপের আরো কিছু টপিক ভবিষ্যতে আনবো, যেগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমরা পুরোটাই কভার করতে পারো। ক্লিয়ার? তাহলে আশা করছি ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে। ভালো লাগলে আমার ভালো, যদি মনে হয় না স্যার এই জায়গাটা এরকম হলে ভালো হতো, বা যদি তোমাদের যদি কোনো ইনপুট থাকে অবশ্যই তোমরা দিও, কারণ যাতে ভবিষ্যতে তোমাদেরকে ওই রকম ভাবে আরো ভিডিও তোমাদের প্রোভাইড করতে পারি। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমাদের সঙ্গে আবারও পরবর্তীকালে দেখা হবে। আর একটা জিনিস লাস্টে বলে রাখি, যদি কারোর মনে হয় আমার ইউটিউব সেশনও চলে, তাই কারোর যদি মনে হয় আমাকে ইউটিউবে লাইভে ক্লাস করতে চাও তাহলে লাইভেও ক্লাস করতে পারো, যেখানে আমার সোম বৃহস্পতি শনি সকাল 11টা থেকে WBPSC ওয়ালা যেটা আমাদের ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলেও কিন্তু আমার ক্লাসেস চলে। তাই যদি মনে করো আমাকে লাইভে পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা লাইভ ক্লাস করতেই পারো। ঠিক আছে? তাহলে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা যারা ভিডিওর আগের ভিডিও মিস করে গেছো দেখে নিও, বা অন্যান্য শর্টস থাকলে দেখে নিও। চলো দেখা হবে প্রত্যেকে। চলো টাটা, টেক কেয়ার, চলো বাই বাই।